প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা সলভ করব। তাহলে আমরা শুরু করি। ফার্স্টে 1 নাম্বার আমরা দেখি। দ্য কস্ট অফ গুডস ইজ 30,000 টাকা, এন্ডিং ইনভেন্টরি 20,000 টাকা, কস্ট অফ গুডস সোল্ড 50,000 টাকা। হোয়াট ইজ দ্য বিগিনিং ইনভেন্টরি? সো আমাদেরকে কি ক্যালকুলেশন করতে বলেছে? আমাদেরকে বিগিনিং ইনভেন্টরিটা ক্যালকুলেশন করতে বলেছে। তো এক্ষেত্রে খেয়াল করতে হবে, আমরা জানি আমাদের প্রথমে বিগিনিং ইনভেন্টরি, সো যে বিগিনিং ইনভেন্টরি সেটার সাথে আমরা প্লাস করব cost of purchased goods, cost of purchased goods, ওকে। তো এই দুইটা প্লাস করার পর যেটা আমরা পাবো সেটাকে বলা হবে cost of goods available for sale, cost of goods available for sale, cost of goods available for sale। এরপর সেখান থেকে আমরা ক্লোজিং স্টকটা মাইনাস করব। ক্লোজিং স্টকটা মাইনাস করার পর আমরা যেটা পাবো সেটাকে বলা হবে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, ওকে। আচ্ছা, তো এখানে বিগিনিং ইনভেন্টরি যদি আমরা দেখি, মনে করো আমাদের 10টা প্রোডাক্ট ছিল, একটা প্রোডাক্টের দাম 1000 করে। তাই 10টা প্রোডাক্ট, একটা প্রোডাক্টের দাম যদি 1000 করে হয় তাহলে এখানে হবে 10,000, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরও 90 প্রোডাক্ট আমরা পারচেস করেছি 1000 করে, তাহলে 1000 করে এখানে হবে 90,000, ওকে। সো এই দুইটা যদি আমরা প্লাস করি তাহলে এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 90, তাহলে আমাদের টোটাল প্রোডাক্ট হচ্ছে 100 প্রোডাক্ট, আর সেটা হচ্ছে 1000 করে। তাহলে 100 প্রোডাক্ট 1000 করে যদি হয় তাহলে এখানে হবে 1 লাখ টাকা, 1 লাখ। তো মনে করি এখান থেকে আমার 20 প্রোডাক্ট আমার আনসোল্ড, সো 20 ইন্টু 1000, সো 20 ইন্টু 1000, তাহলে এখানে আমাদের হবে 20,000। সে আমার যদি 100 প্রোডাক্ট থেকে যদি 20 প্রোডাক্ট যদি আনসোল্ড হয় তা আমার সোল্ড হয়েছে কত? 80 ইন্টু 1000, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে 80,000, ওকে। এটা হচ্ছে 80,000। সো বিগিনিং ইনভেন্টরি কি? বিগিনিং ইনভেন্টরি যেটা সেটা হচ্ছে একটা ইয়ারের শুরুতে, একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের শুরুতে যে প্রোডাক্টগুলো হাতে থাকে সেগুলোকে আমরা বলি বিগিনিং ইনভেন্টরি। তারপরে কি লেখা আছে? তারপর লেখা আছে কস্ট অফ গুডস পারচেসড। কস্ট অফ গুডস পারচেস যেটা সেটা কীভাবে ক্যালকুলেশন করা হয়? কস্ট অফ গুডস পারচেস যেটা সেটা ক্যালকুলেশন করা হয় আমাদের যেটা নেট পারচেস যেটা থাকে, নেট পারচেস। সো আমাদের যে নেট পারচেস থাকে সে নেট পারচেজের সাথে পারচেস রিলেটেড এক্সপেন্স যেগুলো আছে সে পারচেস রিলেটেড এক্সপেন্সগুলো আমরা প্লাস করব। সো পারচেস রিলেটেড এক্সপেন্সগুলো প্লাস করার পর আমরা যে জিনিসটা পাবো সেটাকে আমরা বলবো কস্ট অফ গুডস পারচেস, কস্ট অফ পারচেস গুডস, গুডস পারচেস বা পারচেস গুডস। এখানে একটা আছে নেট পারচেস। সো নেট পারচেসটা আমরা কিভাবে ক্যালকুলেশন করি সেটা আমরা একটু দেখি। নেট পারচেস যেটা সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করি। সো নেট পারচেজের কথা যদি বলা হয় তাহলে প্রথমে হচ্ছে টোটাল পারচেস, সে টোটাল পারচেজের সাথে আনরেকর্ডেড পারচেসটা আপনার প্লাস করব। আনরেকর্ডেড যদি পারচেস থাকে সেটা আমরা প্লাস করব। এরপর হচ্ছে তারপরে হচ্ছে আমাদের যদি কোনো পারচেস রিটার্ন থাকে, যদি কোনো পারচেস রিটার্ন থাকে তাহলে সেই পারচেস রিটার্নটা আমরা মাইনাস করব।
পারচেস রিটার্নটা আমরা মাইনাস করব। যদি কোনো পারচেস ডিসকাউন্ট থাকে তাহলে সে পারচেস ডিসকাউন্টটা আমরা মাইনাস করব। ওকে, এরপর যদি অনার যদি গুডস যদি উইথড্র করে তাহলে সে গুডস উইথড্রলটা আমরা মাইনাস করব। এরপর যদি গুডস যদি ডিস্ট্রিবিউশন করা হয় তাহলে সে গুডস ডিস্ট্রিবিউশনটা আমরা মাইনাস করব। ওকে, এরপর যদি আমাদের প্রফিটলেস যদি আমাদের সেলস থাকে, প্রফিটলেস সেলস, সে প্রফিটলেস সেলসটা আমরা মাইনাস করব। যদি কোনো গুডস যদি ডেস্ট্রয় হয়ে যায়, গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার, যদি কোনো গুডস ডেস্ট্রয় হয়ে যায়, সে গুডস যদি ডেস্ট্রয় হয়ে যায় তাহলে সেটা আমরা মাইনাস করবো, এবং লাস্ট ওয়ান যেটা মাইনাস করব সেটাকে বলা হচ্ছে ভ্যাট। এই সব কিছু প্লাস মাইনাস করার পর আমরা যে জিনিসটা পাবো সেটাকে আমরা বলবো নেট পারচেজ। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো নেট পারচেজ। ওকে, আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে পারচেস রিলেটেড এক্সপেন্স কোনগুলো? পারচেস রিলেটেড এক্সপেন্স। তাহলে পারচেস রিলেটেড এক্সপেন্সগুলো কি কি? পারচেস রিলেটেড এক্সপেন্সগুলো হচ্ছে ওয়েজেস, ওকে, এরপর হচ্ছে ক্যারিসিন ওয়ার্ড, এরপর হচ্ছে ইম্পোর্ট ডিউটি, ওকে, এরপরে হচ্ছে তারপর হচ্ছে যত ধরনের ডিউটি আছে, এক্সপোর্ট ডিউটি ছাড়া সিটি ডিউটি, ওকে, এবার আরও অনেক ধরনের এক্সপেন্স আছে যেগুলোকে বলা হয় পারচেস রিলেটেড এক্সপেন্স। ওকে, তাহলে এবার আমরা এই জিনিসটা দেখলাম। ওকে, এখন এটাকে আমরা চাইলে একটা চার্টের মাধ্যমে লিখতে পারি। এই জিনিসটাকে এটা কীভাবে আমরা চার্টের মাধ্যমে লিখতে পারি সেটা আমরা একটু দেখি। যদি আমরা চার্টের মাধ্যমে যদি লিখি তাহলে আমরা জিনিসটা কীভাবে লিখব? চার্টের মাধ্যমে যদি আমরা লিখি তাহলে এখানে প্রথমে আমরা লিখব বিগিনিং ইনভেন্টরি, এরপরে আমরা লিখব কস্ট অফ পারচেসড গুডস, কস্ট অফ পারচেসড গুডস, এরপর আমরা এখানে লিখব ক্লোজিং ইনভেন্টরি, এরপর আমরা এখানে লিখব কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, আচ্ছা, তো কস্ট অফ গুডস সোল্ড যেটা, সে কস্ট অফ গুডস সোল্ডটা আবার কীভাবে ক্যালকুলেশন করা হয়? আমরা জানি কস্ট অফ গুডস সোল্ড যেটা, সেটা আমরা চাইলে যেটা আমাদের সেলস থাকে, সে সেলস থেকে যখন আমরা গ্রস প্রফিটটা যখন মাইনাস করি তখন আমরা যেটা পাই সেটাকে আমরা বলি কস্ট অফ গুডস সোল্ড। ওকে, আচ্ছা, সো এবার আমরা এখানে মধ্যে খেয়াল করি, আমাদেরকে এখানে বলেছে দ্য কস্ট অফ গুডস সোল্ড is 30,000, ending inventory is 20,000 টাকা, cost of goods sold is 50,000. What is the beginning inventory? আমাদেরকে বিগিনিং ইনভেন্টরিটা ক্যালকুলেশন করতে বলেছে। যেহেতু আমাদেরকে বিগিনিং ইনভেন্টরিটা ক্যালকুলেশন করতে বলেছে, আমরা জিনিসটা কীভাবে ক্যালকুলেশন করব? আমরা জানি এই জায়গায় প্রথমে যেটা থাকে সেখানটাকে আমরা বলি বিগিনিং ইনভেন্টরি। সো এটা হচ্ছে বিগিনিং ইনভেন্টরি। তারপর যেটা থাকে সেটাকে বলা হয় কস্ট অফ গুডস পারচেসড, কস্ট অফ গুডস পারচেসড। এরপর এখানে যেটা থাকে সেটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি, এরপর এখানে যেটা থাকে সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমাদেরকে যেটা ক্যালকুলেশন করতে হবে সেটা বলেছে বিগিনিং ইনভেন্টরিটা ক্যালকুলেশন করতে হবে।
কি ক্যালকুলেশন করতে হবে বিগিনিং ইনভেন্টরি তাহলে বাকি আইটেমগুলো দেওয়া আছে যেমন কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 30,000 এরপরে এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে বা ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে 20,000 দ্য কস্ট অফ গুডস পারচেসড হবে এটা তাহলে কস্ট অফ গুডস পারচেসড তার কস্ট অফ গুডস পারচেসড হবে 30,000 এরপর এন্ডিং ইনভেন্টরি 20,000 কস্ট অফ গুডস সোল্ড 50,000 কস্ট অফ গুডস সোল্ড কত 50,000 কস্ট অফ গুডস সোল্ড 50,000 ওকে আচ্ছা সেটা 70,000 থেকে যখন 30,000 চলে যাবে তাহলে আমাদের আনসার কত হবে আনসার হবে আমাদের 40,000 আচ্ছা ওকে আমরা এরপরে কোয়েশ্চেনটা যাই তারপরে কোয়েশ্চেনটা বলছে আমাদেরকে কি ক্যালকুলেশন করতে বলেছে সেম বিগিনিং ইনভেন্টরি ক্যালকুলেশন করতে বলেছে যেহেতু বিগিনিং ইনভেন্টরি ক্যালকুলেশন করতে বলেছে ঠিক আমরা আগের নিয়মে আমরা ম্যাথটা করব সো বিগিনিং ইনভেন্টরির পাশে আমরা একটা বক্স করে দিলাম প্রথমে বলা হচ্ছে পারচেস অ্যামাউন্ট অফ এ প্রোডাক্ট 1 লাখ টাকা সেখান থেকে সেই 1 লাখ টাকা থেকে আমরা কি করব সেই 1 লাখ টাকা থেকে আমরা পারচেস রিটার্ন 10,000 মাইনাস করবো তাহলে 1 লাখ থেকে 10,000 চলে গেলে 90,000 পারচেস অ্যালাউন্স 5,000 টাকা মাইনাস করবো তাহলে 85,000 সে 85,000 সাথে ফ্রেটিনটা প্লাস করবো তাহলে 1,05,000 তাহলে আমাদের কস্ট অফ গুডস পারচেস কত হচ্ছে কস্ট অফ গুডস পারচেস হচ্ছে 1,05,000 ওকে 1,05,000 তাহলে 1 লাখ থেকে 10,000 করে 90,000 95,000 চলে গেলে 85,000 সাথে আবার 20,000 প্লাস করলে 1,05,000 এন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং ইনভেন্টরি বলছে 70,000 সেলস বলেছে 3 লাখ গ্রস প্রফিট বলেছে 1,20,000 সো আমরা জানি সেলস থেকে যখন আমরা গ্রস প্রফিট মাইনাস করবো তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব তাহলে সেলস দেওয়া আছে কত 3 লাখ আর গ্রস প্রফিট কত দেওয়া আছে 1,20,000 তাহলে 3 লাখ থেকে 1,20,000 যদি চলে যায় তাহলে এখানে কত হবে 1,80,000 এই 1,80,000 কি 1,80,000 হচ্ছে আমাদের জন্য কস্ট অফ গুডস সোল্ড সো এটা যদি আমরা প্লাস করি এটা যদি আমরা মাইনাস করি সো 2,50,000 থেকে 1,05,000 চলে গেলে 1,45,000 খুবই সিম্পল ওকে খুবই সিম্পল অঙ্ক ওকে আমরা তাহলে আমরা নেক্সট অঙ্কের মধ্যে আসি তারপরে অঙ্কটা কি বলছে আমরা একটু দেখি তারপর অঙ্কটা ডিটারমিনেশন দ্য টোটাল পারচেস ওকে আমরা আমাদের ম্যাথের মধ্যে আসি বিগিনিং ইনভেন্টরি 50,000 এন্ডিং ইনভেন্টরি ক্রেডিট পারচেস ক্যাশ পারচেস পারচেস রিটার্ন ইম্পোর্ট ডিউটি হোয়াট ইজ দ্য টোটাল পারচেস কি কোয়েশ্চেন করছে হোয়াট ইজ দ্য টোটাল পারচেস So what is the total purchase আমাদেরকে কোয়েশ্চেন করেছে হোয়াট ইজ দ্য টোটাল পারচেস ওকে সো আমরা যখন টোটাল পারচেসে যাব তার আমরা জিনিসটা খেয়াল করি আমরা যখন টোটাল পারচেসে যাব এই যে টোটাল পারচেস সেই টোটাল পারচেস থেকে প্লাস মাইনাস করলে আমরা কি পাবো নেট পারচেস পাবো কিন্তু আমাদেরকে কিন্তু টোটাল পারচেস কোয়েশ্চেন করেছে সো টোটাল পারচেসটা কীরকম টোটাল পারচেসটা হচ্ছে আমাদের দুই ধরনের পারচেস থাকে একটা হচ্ছে ক্যাশ পারচেস ওকে আরেকটা কি আরেকটা হচ্ছে ক্রেডিট পারচেস সো ক্যাশ পারচেস আর ক্রেডিট পারচেস যখন আমরা প্লাস করব তখন আমরা কি পেয়ে যাব আমরা পেয়ে যাব টোটাল পারচেস সো এবার আমরা যদি আমাদের ম্যাথের মধ্যে যদি আসি তাহলে আমাদের এখানে ক্রেডিট পারচেস কত দেওয়া আছে 70,000 ক্যাশ পারচেস কত দেওয়া আছে 80,000 সো 70,000 এবং 80,000 এই দুইটা প্লাস করলে কত হবে 1,50,000 জাস্ট এতটুকুই আমরা প্লাস করব যদি আমাদেরকে নেট পারচেস কোয়েশ্চেন করতো ওই যে প্লাস মাইনাস যেগুলো সেগুলো আমাদেরকে করতে হইতো এখন আমাদেরকে টোটাল পারচেস চেয়েছে সো ক্রেডিট পারচেস এবং ক্যাশ পারচেস এই দুইটা প্লাস করলে আমরা কি পেয়ে যাব টোটাল পারচেসটা পেয়ে যাব ওকে আমরা নেক্সট ম্যাথের মধ্যে আসি আমাদেরকে কোয়েশ্চেন করেছে নেট পারচেস অ্যামাউন্ট আমাদেরকে কোয়েশ্চেন করেছে কি কোয়েশ্চেন করেছে নেট পারচেস সো নেট পারচেস যেহেতু আমাদেরকে কোয়েশ্চেন করেছে আমরা একটু খেয়াল করি ওকে সো নেট পারচেস আমাদের প্রথমে দেওয়া আছে কি প্রথমে আমাদেরকে দেওয়া আছে টোটাল পারচেস দেওয়া আছে সে টোটাল পারচেস থেকে পারচেস রিটার্ন কি করব আমরা মাইনাস করব
পারচেস ডিসকাউন্ট কি করব আমরা মাইনাস করব ফ্রি ডিস্ট্রিবিউশন গুডস টু কাস্টমার্স ফ্রি ডিস্ট্রিবিউশন অফ গুডস টু কাস্টমার্স ফ্রি ডিস্ট্রিবিউশন অফ গুডস টু কাস্টমার্স তাহলে সেটা আমরা কি করব মাইনাস করব গুডস উইথড্রন বাই অনার গুডস উইথড্রন বাই অনার ওকে সো গুডস যদি উইথড্র করে তাহলে সেটা আমরা কি করব সেটা আমরা মাইনাস করব গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার সো সেটাও আমরা কি করব মাইনাস করব আনরেকর্ডেড পারচেজ সো আনরেকর্ডেড পারচেজ আমরা কি করব প্লাস করব এই সব কিছু প্লাস মাইনাস করলে আমরা যে ফিগারটা পাবো সেটাকে আমরা বলবো নেট পারচেজ ওকে আমাদেরকে নেট পারচেজটা কোয়েশ্চেন করেছে আমরা নেক্সট ম্যাথের মধ্যে আসি আমাদেরকে কোয়েশ্চেন করেছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ পারচেজ রিলেটেড কস্ট তো একটা কথা মাথায় রাখতে হবে যখনই আমাদের ম্যাথ আসে আসলে আমাদেরকে কি চাইছে সেটা আমাদেরকে আগে দেখতে হবে যেমন এই প্রশ্নের মধ্যে আমাদেরকে চেয়েছে পারচেজ রিলেটেড কস্ট চেয়েছে পারচেজ রিলেটেড কস্ট আচ্ছা তাহলে আমরা দেখি একটু তাহলে প্রথমে এখানে টোটাল পারচেজ রিলেটেড কস্ট তাহলে ওয়েজেস যেটা সেটা হচ্ছে একটা পারচেজ রিলেটেড কস্ট ওকে আচ্ছা এরপর হচ্ছে ইম্পোর্ট ডিউটি একটা পারচেজ রিলেটেড কস্ট এরপর হচ্ছে ট্রান্সপোর্টেশন শুধু যদি ট্রান্সপোর্টেশন বলা হয় সেটাকে আমরা ধরবো পারচেজ ট্রান্সপোর্টেশন ধরবো কারণ ট্রান্সপোর্টেশন দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে পারচেজ ট্রান্সপোর্টেশন যেটাকে আমরা বলি ক্যারিস ইনওয়ার্ড আর হচ্ছে সেলস ট্রান্সপোর্টেশন যেটাকে আমরা বলি ক্যারিস আউটওয়ার্ড সো শুধুমাত্র ট্রান্সপোর্টেশন থাকলে সেটাকে আমরা ধরবো পারচেজ ট্রান্সপোর্টেশন তাহলে সেটাও আমরা প্লাস করব সেটাকে আমরা কনসিডার করব ড্রয়িং অফিস স্যালারি যেটা সে ড্রয়িং অফিস স্যালারিটাও আমরা কি করব সেই ড্রয়িং অফিস স্যালারিটাও আমরা 1000 টাকা সেটাকে আমরা প্লাস করব ওকে ড্রয়িং অফিস স্যালারিটাও আমরা প্লাস করব আচ্ছা ড্রয়িং অফিস স্যালারিটা কি ড্রয়িং অফিস স্যালারি হচ্ছে একটা ফ্যাক্টরি মেশিন কিভাবে বসবে মানুষগুলো কোথায় দাঁড়াবে র মেটেরিয়ালগুলো কোথায় রাখা হবে তারপরে ওয়ার্ক ইন প্রোগ্রেস যেগুলো আছে আনফিনিশড গুডস যেগুলো আছে সেগুলো কোথায় রাখা হবে প্যাকেজিংটা কোথায় রাখা হবে তাহলে একটা টোটাল একটা লেআউট আছে এই লেআউটটা মেনটেন করার জন্য যে ম্যানেজারকে রাখা হয় তাকে যে স্যালারি দেওয়া হয় তাকে বলা হয় ড্রয়িং অফিস স্যালারি সো এটা একটা প্রোডাকশন রিলেটেড বা পারচেজ রিলেটেড এক্সপেন্স এটাও কনসিডার করা হবে এরপরে হচ্ছে স্পেশাল প্যাকেজিং কস্ট সেটাও একটা পারচেজ রিলেটেড এক্সপেন্স স্পেশাল প্যাকিং কস্টটা কীরকম ফর এক্সাম্পল তুমি রাজশাহী থেকে আম কিনবা ওকে তো রাজশাহী থেকে তুমি আম যখন অর্ডার করবা ওরা তোমাকে যেটা করবে সেটা হচ্ছে আমের যেটা ক্যারেট আছে সেই ক্যারেটের মাধ্যমে তোমাকে তারা দিবে তোমাকে তারা প্রোডাক্টগুলো দিবে তুমি যেটা বলছো সেটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে আপনারা তো আপনাদের ক্যারেটটা দিবেন কিন্তু আমার আরও স্পেশাল হতে হবে আমাকে ওই ক্যারেটের উপরে একটা কার্টন দিতে হবে সেই কার্টনের উপর একদম র্যাপিং পেপার মোড়ায় এরপর আমাকে প্রোডাক্টটা দিতে হবে সো ওরা তোমাকে মেনলি দিবে একটা ক্যারেট সেই ক্যারেটের মাধ্যমে তোমাকে আম দিবে কিন্তু তুমি চাচ্ছ না আমাকে আউট স্পেশাল করে প্যাকিংটা করে দিতে হবে সো সেটাও একটা পারচেস রিলেটেড এক্সপেন্স স্পেশাল প্যাকিংটা সেটাও আমাদের এখানে কনসিডার করতে হবে হাউস রেন্টটা তো পারচেস রিলেটেড না এটা হচ্ছে আমাদের অফিস রিলেটেড এক্সপেন্স এটা পারচেস রিলেটেড নয় সো এগুলো প্লাস করলেই পারচেস রিলেটেড এক্সপেন্সগুলো চলে আসবে আমরা নেক্সট ম্যাথের মধ্যে আসি সো আমাদেরকে বলেছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ পারচেস রিলেটেড এক্সপেন্স আবারও আমাদেরকে কোয়েশ্চেন করেছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ পারচেস রিলেটেড এক্সপেন্স সো প্রথমে ক্যারিস ইনওয়ার্ড তাহলে সেটা আমরা প্লাস করব ক্যারিস ইনওয়ার্ড তাহলে সেটা আমরা প্লাস করব এরপর হচ্ছে ক্যারিস আউটওয়ার্ড নো এটা তো সেলস রিলেটেড এক্সপেন্স এটা আসবে না ওয়েজেস অ্যান্ড স্যালারি হ্যাঁ এটাও একটা পারচেস রিলেটেড এক্সপেন্স এটা একটা পারচেস রিলেটেড এক্সপেন্স যে ওয়েজেস অ্যান্ড স্যালারি যেটা এটা হচ্ছে পারচেস রিলেটেড এক্সপেন্স কিন্তু স্যালারি অ্যান্ড ওয়েজেস যদি বলা হয় এটা হচ্ছে অফিস রিলেটেড এক্সপেন্স তো এটা পারচেস রিলেটেড এক্সপেন্স ডেপ্রিসিয়েশন কস্ট অন প্রোডাকশন মেশিনারি হ্যাঁ এটাও আসবে তাহলে ডেপ্রিসিয়েশন কস্ট অফ প্রোডাকশন মেশিনারি কস্ট কারণ যে মেশিনারিটা প্রোডাকশনের কাজে ইউজ করা হয় তাহলে সেই মেশিনারির যে ডেপ্রিসিয়েশন সেটা একটা প্রোডাকশন রিলেটেড কস্ট বা পারচেজ রিলেটেড কস্ট হিসেবে কনসিডার করা হবে বা ডিরেক্ট এক্সপেন্স বলা হয় আর কি এটাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে গুডস ক্লিয়ারিং মানে মনে করো পোর্টে তোমার প্রোডাক্ট এসেছে অ্যাব্রোড থেকে সেখান থেকে তুমি ক্লিয়ারিং করে নিয়ে আসছো
সো এইটা একটা ইম্পোর্ট রিলেটেড একটা এক্সপেন্স, সো এটা একটা পারচেস রিলেটেড একটা এক্সপেন্স। প্রোডাকশন ডিজাইন কস্ট, তাহলে প্রোডাকশন ডিজাইন কস্ট, আমরা যে প্রোডাকশন করবো সেটা যে মডেলগুলো তৈরি করা হয় সেই প্রোডাকশন ডিজাইন কস্টটা একটা প্রোডাকশন রিলেটেড এক্সপেন্স বা পারচেস রিলেটেড এক্সপেন্স। শোরুম এক্সপেন্স না, শোরুম এক্সপেন্সটা তো সেলস রিলেটেড এক্সপেন্স। অ্যাডভার্টাইজিংটা একটা অফিস রিলেটেড এক্সপেন্স। সো এগুলো প্লাস করলে আমরা কি পেয়ে যাব, এগুলা প্লাস করলে আমরা পারচেজ রিলেটেড কস্টগুলো আমরা পেয়ে যাবো, বা ডিরেক্ট কস্টও বলা হয়। এখানে যারা ডিরেক্ট কস্ট মানে এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ডিরেক্ট কস্ট। এখানে বুঝতে হবে যে এটা যখন আমরা কস্ট অ্যাকাউন্টিং করব তখন এখানে কিছু ডিরেক্ট কস্ট এবং ইনডিরেক্ট কস্ট আছে, সেটার হিসাব আলাদা। এখানে ডিরেক্ট কস্ট কিন্তু ওইটার ডিরেক্ট কস্ট মিনিং করছে না। এখানে ডিরেক্ট কস্ট হচ্ছে ইনকাম স্টেটমেন্টের ডিরেক্ট কস্ট। ইনকাম স্টেটমেন্টের ডিরেক্ট কস্ট কোনগুলো? ইনকাম স্টেটমেন্টের ডিরেক্ট কস্টগুলো হচ্ছে যেগুলো পারচেসের সাথে রিলেটেড। ওকে, এরপরে আমাদেরকে কোয়েশ্চেন করেছে হোয়াট ইজ দ্য কস্ট অফ পারচেসড গুডস। ওকে, তাহলে আমরা জানি কস্ট অফ পারচেস গুডস যেটা, সেটা কিভাবে ক্যালকুলেশন করা হয়। আমরা আরেকটু দেখি কস্ট অফ পারচেস গুডস যেটা, সেটা কিভাবে ক্যালকুলেশন করা হয়। এই যে কস্ট অফ পারচেস গুডস যেটা আছে, সে কস্ট অফ পারচেস গুডসটা কিভাবে ক্যালকুলেশন করা হয়, যেটা আমাদের নেট পারচেস আছে, সে নেট পারচেসের সাথে আমরা কি করব, পারচেস রিলেটেড এক্সপেন্সগুলো আমরা প্লাস করব। ওকে, সো নেট পারচেস কিভাবে ক্যালকুলেশন করা হয়, এই যে নেট পারচেস এভাবে ক্যালকুলেশন করা হয়, একটু আগে আমরা পড়েছি। টোটাল পারচেস সাথে আনরেকর্ডেড পারচেস প্লাস করা, পারচেস রিটার্ন মাইনাস করা, পারচেস ডিসকাউন্ট মাইনাস করা, গুডস উইথড্র মাইনাস করা, গুডস ডিস্ট্রিবিউশন মাইনাস করা, প্রফিটলেস সেলস মাইনাস করা, গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার মাইনাস করা, ভ্যাট মাইনাস করা। এই সব কিছু প্লাস মাইনাস করলেই নেট পারচেসটা পাবো। তাহলে সেই নেট পারচেসের সাথে আমরা কি করব, পারচেস রিলেটেড এক্সপেন্সগুলো আমরা প্লাস করব। আচ্ছা, তাহলে আমরা আমাদের ম্যাথের মধ্যে চলে আসি। তাহলে আমরা যদি আমাদের ম্যাথের মধ্যে যদি চলে, প্রথমে বিগিনিং ইনভেন্টরি নো, এটা আসবে না, টোটাল পারচেস। হ্যাঁ, এই যে টোটাল পারচেস, তাহলে এই টোটাল পারচেস, সেখান থেকে আমরা পারচেস রিটার্নটা কি করব, পারচেস রিটার্নটা আমরা মাইনাস করব। পারচেস ডিসকাউন্টটা কি করব, পারচেস ডিসকাউন্টটা আমরা মাইনাস করব। এরপরে পারচেস ট্রান্সপোর্টেশন কস্ট, সেটা আমরা কি করব, 6000 টাকা, সে 6000 টাকা আমরা প্লাস করব। হ্যাঁ, ইম্পোর্ট ডিউটি আমরা কি করব, প্লাস করব। এক্সপোর্ট ডিউটি তো পারচেজ রিলেটেড এক্সপেন্স না। ওকে, এরপর হচ্ছে এক্সাইজ ডিউটি। হ্যাঁ, এক্সাইজ ডিউটি, যেটাকে এক্সাইজ ডিউটিটা কি, এক্সাইজ ডিউটিটা হচ্ছে কোনো ধরনের প্রোডাক্ট যদি ওয়্যার হাউজিং করা হয়, স্টোর করা হয়, অথবা কোনো একটা প্রোডাকশনের জন্য যদি সরকারকে যদি কোনো ডিউটি দিতে হয়, তখন সেটাকে বলা হচ্ছে এক্সাইজ ডিউটি। ফর এক্সাম্পল, যে আমরা জানি আমরা যখন বিদেশ থেকে আমরা যখন গাড়ি ইম্পোর্ট করি, আমাদেরকে পোর্টে যে ট্যাক্স দিতে হয় সেটা হচ্ছে ইম্পোর্ট ডিউটি। কিন্তু আমি যখন গাড়ি নিজের দেশে প্রোডাকশন করব, তখন গভর্নমেন্টকে যদি আমি একটা ডিউটি দিই, তখন সেটাকে বলবো এক্সাইজ ডিউটি। তাই এটা হচ্ছে প্রোডাকশনের সাথে। অথবা এমনও হতে পারে আমি ইলিশ মাছ টনে আমি ইলিশ মাছ স্টোর করলাম, সরকার বলছে এটার উপর আমাকে একটা ডিউটি দিয়ে ফেলতে হবে, তখন সেটাও একটা এক্সাইজ ডিউটি। তাহলে কোনো প্রোডাক্ট যদি স্টোরিং করার ক্ষেত্রে বা কোনো একটা প্রোডাক্ট যদি প্রোডাকশনের ক্ষেত্রে সরকারকে কোনো ডিউটি দিতে হয়, তখন সে ডিউটিকে বলা হচ্ছে এক্সাইজ ডিউটি। এটা একটা কথা মাথায় রাখতে হবে, এক্সপোর্ট ডিউটি ছাড়া বাকি যত ধরনের ডিউটি আছে সবগুলো হচ্ছে পারচেস রিলেটেড এক্সপেন্স। এক্সপোর্ট ডিউটি ছাড়া বাকি যত ধরনের ডিউটি আছে সবগুলো হচ্ছে পারচেস রিলেটেড এক্সপেন্স। সো এক্সপোর্ট ডিউটিটা আসবে না, কারণ এক্সপোর্ট ডিউটিটা হচ্ছে সেলস রিলেটেড এক্সপেন্স, কিন্তু এক্সাইজ ডিউটিটা আসবে। এক্সাইজ ডিউটিটা আমরা কি করব, এক্সাইজ ডিউটিটা আমরা প্লাস করব সিটি ট্যাক্স, আবার যেটাকে আমরা বলা হয় অক্ট্রয়েড চার্জ। জিনিসটা কি অক্ট্রয়েড চার্জ, এটাও আমরা প্লাস করব। এটাও একটা পারচেস রিলেটেড এক্সপেন্স। অক্ট্রয়েড চার্জ বা সিটি ট্যাক্সটা কি, অক্ট্রয়েড চার্জ বা সিটি ট্যাক্স হচ্ছে আমরা যখন প্রোডাক্ট ইম্পোর্ট করতে যাই, তখন দেখা যায় কি কোনো একটা কারণে আমাদেরকে কোনো একটা স্পেশাল কোনো একটা পোর্টকে আমাদেরকে ট্যাক্স দিতে হয়। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আমরা মনে করো আমরা বাহরাইন থেকে আমরা
আমরা অরেঞ্জ এক্সপোর্ট করব বাহরাইন থেকে। তো বাহরাইন থেকে এখানে আসতে হলে সুয়েজ কাল দিয়ে আসতে হবে। তো মিশর যেটা বলতেছে যে কি এই সুয়েজ কাল যেটা এটা এখানে আমরা নিয়মিত এখানে কনস্ট্রাকশন করে এখানে নিয়মিত আমাদের কাজ করতে হয়, এই জন্য আমার এই পোর্ট দিয়ে তোমরা যখন সামনে দিয়ে যাবা তখন আমাকে এটা ট্যাক্স দিতে হবে। সো ওই ট্যাক্সকে তখন বলা হবে এটা সিটি ট্যাক্স। তাহলে স্পেশাল কোনো একটা পোর্টকে যখন আমরা একটা ট্যাক্স দিব তখন সেটাকে সিটি ট্যাক্স বলা হয়। অন্য একটা কারণ হতে পারে, হঠাৎ করে দেখা যাচ্ছে আমার যেটা শিপ আছে সে শিপটা নষ্ট হয়ে গিয়েছে আসবার সময়, স্পেশাল কোনো একটা পোর্টে আমাকে সেটা রাখতে হয়েছে, তখন সেটাকে আমরা একটা কোন ধরনের ডিউটি বলবো, তখন সেটাকে আমরা বলবো একটা অক্ট্রয়েজ চার্জ বা সিটি ট্যাক্স। এটাও একটা পারচেস রিলেটেড এক্সপেন্স, সেটাকে আমরা কি করব প্লাস করব। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা একটা অফিস এক্সপেন্স। ব্যাড ডেট এক্সপেন্স এটা একটা সেলস এক্সপেন্স। সো আমাদেরকে কস্ট অফ পারচেস গুডসটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, সে টোটাল পারচেস থেকে পারচেস রিটার্ন মাইনাস পারচেস ডিসকাউন্ট মাইনাস পারচেস ট্রান্সপোর্টেশন কস্ট প্লাস ইম্পোর্ট ডিউটি প্লাস এক্সপোর্ট ডিউটি আসবে না, এক্সারসাইজ ডিউটি প্লাস আর সিটি ট্যাক্সটা কী করলাম প্লাস, এসব কিছু প্লাস মাইনাস করলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো যে কস্ট অফ পারচেসড গুডস। কস্ট অফ পারচেস গুডস। এরপরে হোয়াট ইজ দ্য কস্ট অফ পারচেস গুডস ক্যালকুলেশন করতে বলেছে। হোয়াট ইজ দ্য কস্ট অফ পারচেস গুডস। ওকে, সো এটা যেহেতু আমাদেরকে একদম রাউন্ড ফিগার করে সব দেওয়া আছে, এটা আমরা কীভাবে বের করব। সো প্রথমে আমরা লিখব বিগিনিং ইনভেন্টরি এর পাশে, ওকে। এরপর এখানে আমরা লিখব কস্ট অফ পারচেসড গুডস, এরপর আমরা লিখব ক্লোজিং ইনভেন্টরি, এরপরে আমরা লিখব কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমাদেরকে কস্ট অফ পারচেস গুডস যেটা, সে কস্ট অফ পারচেস গুডসটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, কস্ট অফ পারচেস গুডস। ওকে, তার প্রথমে ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি কত দেওয়া আছে? ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে 70,000। এরপর হচ্ছে তারপরে হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি কত দেওয়া আছে? এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে 80,000। কস্ট অফ গুডস, কস্ট অফ গুডস সোল্ড হবে এটা, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 1 লাখ। কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 1 লাখ। তো 1 লাখ এটা থেকে যদি 70,000 যদি চলে যায় তাহলে এখানে হবে 1,10,000। খুবই সিম্পল। ওকে, আচ্ছা আমার তারপরে কোয়েশ্চেনে আসে, আমাদেরকে বের করতে বলছে হোয়াট ইজ দ্য নেট পারচেস বের করতে বলেছে। হোয়াট ইজ দ্য নেট পারচেস? ওকে, আমাদেরকে বের করতে বলেছে হোয়াট ইজ দ্য নেট পারচেস। ওকে, তাহলে আমরা একটু দেখি আমরা ম্যাথটা কীভাবে করব। আচ্ছা, তাহলে হোয়াট ইজ দ্য নেট পারচেস অ্যামাউন্ট। তো হোয়াট ইজ দ্য নেট পারচেস অ্যামাউন্ট বের করার আগে আমরা কস্ট অফ গুডস পারচেস এটা আমরা ক্যালকুলেশন করবো। প্রথমে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 5 লাখ। কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 5 লাখ। তারপর হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। সো এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে 1 লাখ। এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে 1 লাখ। এরপর হচ্ছে ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে 2 লাখ। তাহলে এখানে হয় 6 লাখ। 6 লাখ থেকে যখন আমরা 2 লাখ যদি মাইনাস করি তাহলে এখানে কত হবে? এখানে হবে 4 লাখ। ওকে, তাহলে এখানে যে 4 লাখটা আছে এই 4 লাখ হচ্ছে কস্ট অফ পারচেস গুডস। কস্ট অফ পারচেস গুডস। তা আমরা জানি যেটা কস্ট অফ পারচেস গুডস এখানে কি কি আছে, এই জায়গায় কি কি আছে? এই জায়গায় আছে নেট পারচেস, আর কি আছে প্লাস পারচেস রিলেটেড এক্সপেন্স, ঠিক কি না? পারচেস রিলেটেড এক্সপেন্স, পারচেস রিলেটেড এক্সপেন্স। তো এখন আমরা এই 4 লাখ থেকে যখন আমরা পারচেস রিলেটেড এক্সপেন্সটা মাইনাস করে দিব, অর্থাৎ 30,000 যখন মাইনাস করে দিব তখন আমরা কি পেয়ে যাব? নেট পারচেস পেয়ে যাব। তাহলে এখানে কি কি আছে? এখানে আছে নেট পারচেস আর এখানে আছে পারচেস রিলেটেড এক্সপেন্স, দুইটা আছে। তো কস্ট অফ গুডস পারচেস থেকে যখন আমরা পারচেস রিলেটেড এক্সপেন্সটা মাইনাস করে দিব তখন আমরা কি পেয়ে যাব? নেট পারচেস। সো 4 লাখটা হচ্ছে কস্ট অফ পারচেস গুডস, সেখান থেকে যখন আমরা পারচেস ট্রান্সপোর্টেশন কস্ট 30,000 থেকে মাইনাস করে দিব তাহলে আমাদের নেট পারচেস কত হবে? 3,70,000।
ওকে, আমরা এরপরের ম্যাথটা খেয়াল করি। তারপরের ম্যাথটা আমরা খেয়াল করি, সেটা হচ্ছে ওকে, এরপর আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে অ্যাডজাস্টেড অর ইন্টিগ্রেটেড পারচেজ ক্যালকুলেশন। অ্যাডজাস্টেড অর ইন্টিগ্রেটেড পারচেজ ক্যালকুলেশন। আচ্ছা, সো আমরা একটু দেখি তাহলে। প্রথমে হচ্ছে বিগিনিং ইনভেন্টরি। তাহলে সে বিগিনিং ইনভেন্টরির সাথে নেট পারচেজ প্লাস, সেখান থেকে যখন আমরা ক্লোজিং ইনভেন্টরি যখন মাইনাস করে দিব, আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো অ্যাডজাস্টেড পারচেজ। সেটাকে আমরা কি বলবো? অ্যাডজাস্টেড পারচেজ। আর বিষয়টা যদি এরকম হয়, beginning inventory plus net purchase plus purchase related expense minus ক্লোজিং ইনভেন্টরি, তাহলে আমরা যেটা পাবো সেটাকে বলা হবে কস্ট অফ গুডস সোল্ড, যেটা আমরা ইনকাম স্টেটমেন্টে করেছিলাম, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমরা যদি এই দুইটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করতে যাই, তাহলে আমরা কম্পারিজনটা কিভাবে করতে পারতেছি, সেটা হচ্ছে এখানে পারচেজ রিলেটেড এক্সপেন্সটা এখানে কনসিডার করা হচ্ছে, কিন্তু এখানে পারচেজ রিলেটেড এক্সপেন্সটা কনসিডার করা হচ্ছে না, এতটুকুই হচ্ছে ডিফারেন্স। ওকে, তাহলে এখানে কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে পারচেজ রিলেটেড এক্সপেন্সটা কনসিডার করা হয়, কিন্তু অ্যাডজাস্টেড পারচেজের মধ্যে পারচেজ রিলেটেড এক্সপেন্সটা কনসিডার করা হয় না। সো আমরা যদি এখন জিনিসটা দেখি, তাহলে প্রথমে হচ্ছে অপারেটিং ইনভেন্টরি। হ্যাঁ, অপারেটিং ইনভেন্টরি যেটা, সে অপারেটিং ইনভেন্টরিটা কি হবে? সে অপারেটিং ইনভেন্টরিটা আমরা প্লাস করব। হ্যাঁ, এটা প্লাস হবে। এরপরে হচ্ছে পারচেজ। সো পারচেজটা আমরা কি করব? পারচেজটাও আমরা প্লাস করব। আচ্ছা, এরপরে হচ্ছে পারচেজ রিটার্ন। সো পারচেজ রিটার্ন আমরা কি করব? মাইনাস করব, কারণ নেট পারচেজ বের করতে হলে পারচেজ রিটার্ন তো মাইনাস করতে হয়। ইম্পোর্ট ডিউটি, না ইম্পোর্ট ডিউটি এখানে কনসিডার করা হবে না। এরপর হচ্ছে ওয়েজেস, না ওয়েজেসটাও এখানে কনসিডার করা হবে না। এরপর হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। হ্যাঁ, এন্ডিং ইনভেন্টরি আমরা কি করে দিব? মাইনাস করে দিব। সো 1,20,000 থেকে যখন 35 যখন চলে যাবে, তখন আমাদের আনসার হবে 85,000 টাকা। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনের মধ্যে আসি। আমাদেরকে what is the integrated or adjusted purchase amount বের করতে বলেছে। what is the integrated or adjusted purchase amount আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে। আচ্ছা, তো আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা জিনিসটা একটু দেখি। হ্যাঁ, এটা তো করেছি। আমরা নেক্সট ম্যাথের মধ্যে আসি। ওকে, এরপরে আমাদেরকে আবার সেম হোয়াট ইজ দ্য অ্যাডজাস্টেড অর ইন্টিগ্রেটেড পারচেস অ্যামাউন্টটা ক্যালকুলেশন করতে বলেছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা জিনিসটা কিভাবে বের করব? আমাদেরকে অপারেটিং ইনভেন্টরি দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, পারচেস ট্রান্সপোর্টেশন কস্ট দেওয়া আছে, ইম্পোর্ট ডিউটি দেওয়া আছে, অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে। হোয়াট ইজ দ্য অ্যাডজাস্টেড অর ইন্টিগ্রেটেড পারচেস অ্যামাউন্ট? ওকে, তাহলে আমাদের যেটা অপারেটিং ইনভেন্টরি এখানে কনসিডার করা হবে। এরপর হচ্ছে পারচেস ট্রান্সপোর্টেশন কস্ট। তাহলে পারচেস ট্রান্সপোর্টেশন কস্টটাও আমরা এখানে কনসিডার করব না।
তারপরে ইম্পোর্ট ডিউটিও আমরা এখানে কনসিডার করব না। তাহলে এখানে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে অপারেটিং ইনভেন্টরি লিখবো প্রথমে, এরপরে হচ্ছে ওকে আমরা তাহলে ম্যাথটা একটু খেয়াল করি। সেটা হচ্ছে আমাদের এখানে অ্যাডজাস্টেড পারচেস অ্যামাউন্টটা বের করতে বলেছে। তা আমরা যদি আমাদের ম্যাথ যদি খেয়াল করি যে অ্যাডজাস্টেড পারচেস এবং কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? অ্যাডজাস্টেড পারচেস যেটা সেখানে পারচেস রিলেটেড যে এক্সপেন্সগুলো আছে সেগুলো কনসিডার করা হয় না, কিন্তু কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে পারচেস রিলেটেড যে এক্সপেন্সগুলো আছে সেগুলো কনসিডার করা হয়। এখন দেখো এই কস্ট অফ গুডস সোল্ড থেকে যদি আমি পারচেস রিলেটেড এক্সপেন্স যদি মাইনাস করে দিই তাহলে আমি আবার অ্যাডজাস্টেড পারচেস পেয়ে যাচ্ছি। খুব সিম্পল কথা, কারণ এটা ডিফারেন্স। তাহলে আমি কস্ট অফ গুডস সোল্ড থেকে যদি পারচেস রিলেটেড এক্সপেন্সগুলো যদি মাইনাস করি তাহলে আমরা কি পেয়ে যাব? অ্যাডজাস্টেড পারচেস পেয়ে যাব। সো আমরা যদি এখানে ম্যাথটা যদি খেয়াল করি, এখানে কস্ট অফ গুডস সোল্ড যেটা, তাহলে সেই কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 90,000। তাহলে সেই 90,000 থেকে পারচেস ট্রান্সপোর্টেশন কস্টটা আমরা মাইনাস করব, আর ইম্পোর্ট ডিউটিটা আমরা মাইনাস করব। তাহলে 90 থেকে 15,000 যদি চলে যায় তাহলে কত হবে? 75,000 হবে, এর দূরে। ওকে, আমরা নেক্সটে আসি, আমরা কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন করব? কস্ট অফ গুডস সোল্ড। সো কস্ট অফ গুডস সোল্ড যেটা সেটা কিন্তু বিভিন্নভাবে ক্যালকুলেশন করা যায়, আমরা একটু করে দেখব সেটা কিভাবে কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশন করা যায়। সো আমরা এখন ক্যালকুলেশন করব কস্ট অফ গুডস সোল্ড। ক্যালকুলেশন অফ কস্ট অফ গুডস সোল্ড। Calculation of cost of goods sold. Calculation of cost of goods sold. তো আমরা কিভাবে ক্যালকুলেশন করি? আমরা জানি যে আমাদের ফার্স্ট যেটা সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের যে বিগিনিং ইনভেন্টরিটা থাকে, আমাদের যে বিগিনিং ইনভেন্টরি থাকে সে বিগিনিং ইনভেন্টরির সাথে কস্ট অফ পারচেস গুডস যেটা সেটা আমরা প্লাস করব। সেখান থেকে আমরা ক্লোজিং ইনভেন্টরি যদি মাইনাস করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। এটা একবার বের করা যায়। এরপর হচ্ছে যেটা আমাদের সেলস থাকে সে সেলস থেকে যদি আমরা গ্রস প্রফিটটা যদি মাইনাস করে দিই তাও আমরা কি পেয়ে যাব? কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। তারপর হচ্ছে আমরা যদি এই জায়গার মধ্যে খেয়াল করি সেটা হচ্ছে আমরা জানি বিগিনিং ইনভেন্টরি এবং কস্ট অফ পারচেস গুডস এই দুটো যদি প্লাস করা হয় কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল সেটা পাওয়া যায়। আবার ক্লোজিং স্টক আর কস্ট অফ গুডস সোল্ড সেটা যদি প্লাস করা হয় তাহলে আমরা কি পাবো? কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল পেয়ে যাব। তার মানে এই দুটা প্লাস করলে এটা পাওয়া যাবে, এই দুটা প্লাস করলে এটা পাওয়া যাবে। এখন দেখো যদি আমরা কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল থেকে যদি ক্লোজিং স্টক মাইনাস করি তাও আমরা কি পেয়ে যাব? কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা আরেকটা জিনিস পাবো সেটা হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল। কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল থেকে যখন আমরা ক্লোজিং স্টকটা যখন মাইনাস করে দিব তাও আমরা কি পেয়ে যাব? কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। আবার আমরা জানি আমাদের যেটা অ্যাডজাস্টেড পারচেস থাকে সে অ্যাডজাস্টেড পারচেজের সাথে যদি আমরা পারচেস রিলেটেড এক্সপেন্সগুলো দিয়ে প্লাস করি, পারচেস রিলেটেড এক্সপেন্স যদি প্লাস করি তাও আমরা কি পেয়ে যাব? তাও আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। তাহলে বিভিন্ন ভেরিয়েশন আছে, আমাদেরকে পরীক্ষার যেটা এক্সামে যে আইটেমটা দেওয়া থাকতো আমরা সেই আইটেম দিয়েই কি করব? ক্যালকুলেশন করব। ওকে, আমরা এরপরে দেখি তারপরে কি বলছে এখানে কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলেছে। ওকে, কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলেছে, আমরা একটু খেয়াল করি।
প্রথমে ওপেনিং ইনভেন্টরি, সো ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেস, পারচেস প্লাস ট্রান্সপোর্টেশন এক্সপেন্স, তো এটাকে পারচেস ট্রান্সপোর্টেশন ধরতে হবে, প্লাস ইম্পোর্ট ডিউটি প্লাস আর এন্ডিং ইনভেন্টরি মাইনাস, তাহলে আমরা কি পেয়ে যাব? কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। আমরা এরপরে খেয়াল করি, তারপরে কোয়েশ্চেনটা এরপরে কি বলা হচ্ছে, আমাদেরকে সিডিএস অ্যামাউন্ট, সিডিএস মানে কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলেছে। সো প্রথমে ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেস প্লাস পারচেস রিটার্ন যেটা, সেটা আমরা কি করব, সেটা আমরা মাইনাস করব। পারচেস ডিসকাউন্ট আমরা মাইনাস করব। এরপর ইম্পোর্ট ডিউটি যেটা, সেটা আমরা প্লাস করব। এক্সপোর্ট ডিউটিটা আসবে না, কারণ এক্সপোর্ট ডিউটি হচ্ছে সেলস রিলেটেড এক্সপেন্স, সেটা আসবে না। এবার হচ্ছে ক্যারিস ইনওয়ার্ড আমরা প্লাস করব। ক্যারিস আউটওয়ার্ড যেটা, সেটা আসবে না, কারণ এটা হচ্ছে সেলস রিলেটেড এক্সপেন্স, সেটা আসবে না। স্যালারি অ্যান্ড ওয়েজেস হচ্ছে অফিস রিলেটেড এক্সপেন্স, সেটা আসবে না। স্পেশাল প্যাকিং কস্ট, হ্যাঁ এটা হচ্ছে পারচেস রিলেটেড এক্সপেন্স, সেটা আসবে, প্লাস করব। সাপ্লাইস, তাহলে কি হবে, সাপ্লাইস টাকা এন্ডিং ইনভেন্টরি, ওকে, তাহলে সাপ্লাইসের এন্ডিং ইনভেন্টরি যেটা, সেই সাপ্লাইসের এন্ডিং ইনভেন্টরিটা এখানে আসবে না, কারণ আমরা হিসাব করছি কিসের, আমরা হিসাব করছি গুডসের, সেখানে সাপ্লাইসের কোনো ফাংশন নাই। এন্ডিং ইনভেন্টরি অফ গুডস, হ্যাঁ এন্ডিং ইনভেন্টরি গুডসটা আমরা কি করব, মাইনাস করে দিব। এরপরের ম্যাথটা আমরা খেয়াল করি, কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলেছে। সো কস্ট অফ গুডস সোল্ড যেহেতু বের করতে বলেছে, আমরা একটা খেয়াল করি আমাদেরকে এখানে কি দেওয়া আছে, আমাদেরকে এখানে দেওয়া আছে সেলস, আর দেওয়া আছে কি, আর দেওয়া আছে গ্রস ইনকাম বা গ্রস প্রফিট। তো আমরা যখন সিজিএস বা সেলস, যদি আমরা যদি সিজিএস বের করতে চাই, আমরা জানি আমরা সেলস থেকে যখন গ্রস প্রফিটটা যখন আমরা মাইনাস করে দিব, তখন আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো সিজিএস। সো এখানে আমাদের 95,000 দেওয়া আছে সেলস, আর আমাদের গ্রস ইনকাম দেওয়া আছে 30,000। সো মাইনাস করলে কত হবে, 65,000। ওকে, আমরা এরপরে খেয়াল করি আমাদেরকে সেলস এবং দ্য কোম্পানি আর্নস প্রফিট 20% অন সেলস, হোয়াট ইজ দ্য প্রোডাকশন কস্ট অফ সেলস। ওকে, সো আমরা জানি একটু আগে আমরা যেভাবে করেছি সেভাবেই আমাদের এখানে সেলস দেওয়া আছে 1 লাখ, সে 1 লাখ থেকে যখন আমরা প্রফিটটা যখন মাইনাস করে দিব, সেটা সেলসের উপর দেওয়া আছে 1 লাখ ইন্টু 20%। সো 1 লাখ, তাহলে সে 1 লাখ থেকে যখন 80,000, সে 1 লাখ থেকে যখন 20,000 যখন চলে যাবে, তখন আমাদের এখানে আনসার কত হবে, আনসার হবে 80,000 টাকা। ওকে, আচ্ছা, আমরা এরপরে কোয়েশ্চেন খেয়াল করি, হোয়াট ইজ দ্য কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, আমাদেরকে অনেক আইটেম দেওয়া আছে, সেলস দেওয়া আছে, সেলস রিলেটেড এক্সপেন্স দেওয়া আছে, গ্রস প্রফিট দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেশন কস্ট দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, কিন্তু আসলে আমার লাগবে কি সেটা একটা কথা। কস্ট অফ গুডস সোল্ড বের করতে আমার লাগবে কি, তাহলে আমরা জানি আমরা যখন কস্ট অফ গুডস সোল্ড বা সিডিএস যখন আমরা বের করতে যাই, তাহলে সিডিএস আমরা কীভাবে বের করি, আমরা যেটা সেলস থাকে সে সেলস থেকে আমরা গ্রস প্রফিটটা মাইনাস করি, সে সেলস থেকে আমরা গ্রস প্রফিটটা মাইনাস করি। সো এখানে সেলস কত দেওয়া আছে, সেলস দেওয়া আছে 10 লাখ, তাহলে শেষ 10 লাখ থেকে এখানে প্রফিট রেট, গ্রস প্রফিট রেট কত পার্সেন্ট বলছে, 30% বলেছে। সো 10 লাখের 30%, সো 10 লাখের 30%, তাহলে এখানে হচ্ছে 10 লাখ, আর সে 10 লাখ থেকে আমরা 3 লাখ টাকা যখন মাইনাস করে দিব, তাহলে আমরা যেটা আনসার পাবো সেটা কত পাবো, আমরা 7 লাখ। তাহলে বাকি যে আইটেমগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা আইটেম, এগুলো আমাদের এখানে কনসিডার করতে হবে না। আমরা নেক্সট অঙ্কে আসি, আমাদেরকে সেলস দেওয়া আছে, প্রফিট রেট দেওয়া আছে, আমাদেরকে কস্ট প্রাইস বা কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলেছে। সো আমরা জানি আমাদের যে কস্ট অফ গুডস সোল্ড, সে কস্ট অফ গুডস সোল্ড কীভাবে ক্যালকুলেশন করা হয়, সে কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশন করা হয় যেটা আমাদের সেলস থাকে, সে সেলস থেকে আমরা গ্রস প্রফিটটা মাইনাস করি, সে সেলস থেকে গ্রস প্রফিটটা মাইনাস করি। সো সেলস কত দেওয়া আছে, সেলস দেওয়া আছে 1 লাখ, তাহলে সেই 1 লাখ থেকে আমরা গ্রস প্রফিটটা মাইনাস করব, 25% প্রফিট মার্জিন অন কস্ট, তাহলে 1 লাখের কস্টের উপর বলছে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যেটা আগেও পড়েছিলাম, যদি আমার কাছে যদি কস্ট অফ গুডস সোল্ড থাকে আমার রেটও লাগবে কস্ট অফ গুডস সোল্ডের উপর, আর আমার যদি সেলস থাকে আমার রেটও লাগবে সেলসের উপর। এখানে দেওয়া আছে সেলস, কিন্তু রেট যেটা, প্রফিট রেট যেটা, সেটা দেওয়া আছে কিসের উপরে, সে প্রফিট রেট দেওয়া আছে কস্টের উপরে।
তাহলে আমাদেরকে চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে কস্টের উপর যদি 25% হয়, তাহলে সেলসের উপর কত? সেলসের উপর হচ্ছে 20%। চেঞ্জ করে ফেলেছি আমরা, ওই যে রেলগাড়ি যেটা পড়েছিলাম সেটা আর কি, সে ট্রেনের মাধ্যমেই আমরা সেটা চেঞ্জ করলাম। 1 লাখ থেকে যখন 20,000 চলে যাবে, তাহলে আমাদের আনসার কত হবে? 80,000। ওকে, এরপর আমাদেরকে গুডস অ্যাভেলেবেল ফর সেল দেওয়া আছে, সেখান থেকে বের করতে বলছে, কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলেছে। তো আমরা জানি যে যখন আমরা সিজিএস যদি আমরা গুডস অ্যাভেলেবেল ফর সেল থেকে যদি বের করতে চাই, তাহলে সিজিএসটা আমরা কীভাবে বের করব? কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল, কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল থেকে আমরা কি মাইনাস করব? আমরা ক্লোজিং ইনভেন্টরিটা মাইনাস করব। তাহলে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল কত দেওয়া আছে? 60,000। সে 60,000 থেকে ক্লোজিং ইনভেন্টরি কত টাকা দেওয়া আছে? কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল দেওয়া আছে 60,000। সেই 60,000 থেকে আমরা কত মাইনাস করব? 20,000 মাইনাস করব। তাহলে 60,000 থেকে যদি 20,000 যদি মাইনাস করি, তাহলে আমাদের এখানে আনসার কত হবে? আমাদের এখানে আনসার হবে 40,000। ওকে, আমাদের এখানে আনসার হবে কত? 40,000। এখানে কালেকশন হবে, এখানে কালেকশন হয়ে কত হবে? 40,000 হবে। 60,000 থেকে 20,000 চলে গেলে এখানে কত হবে? 40,000। ওকে, আমরা এরপরে কোয়েশ্চেনটা খেয়াল করি। এরপরে কোয়েশ্চেনটা আমাদেরকে কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলছে। আমাদের অ্যাডজাস্টেড পারচেজ দেওয়া আছে। স্যার, অ্যাডজাস্টেড পারচেজ এবং কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? পারচেজ রিলেটেড এক্সপেন্সগুলো, তাহলে পারচেজ রিলেটেড এক্সপেন্স যেগুলো আছে সেগুলো আমরা প্লাস করব আর কি। তাহলে আমাদের এখানে অ্যাডজাস্টেড পারচেজ দেওয়া আছে 80,000, ওটার সাথে ক্যারিসিন ওয়ার্ডটা আমরা প্লাস করব, ওয়েজেসটা আমরা প্লাস করব, আর কিছু করতে হবে না। এই দুইটা প্লাস করলেই তাহলে আমরা 1 লাখ টাকা কি পেয়ে যাব? কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এরপর পরের অঙ্কটা খেয়াল করি। ম্যাথ 20, ডিটারমিনেশন অফ কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল। সো কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল সেটা আমরা একটু খেয়াল করি। সেটা হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল হচ্ছে আমার দোকানে কয়টি প্রোডাক্ট আছে সেল করার জন্য, এটাকে আমরা বলবো গুডস অ্যাভেলেবেল ফর সেল। আর ওখান থেকে যতটা আমরা সেল করে দিয়েছি সেটাকে আমরা বলবো কস্ট অফ গুডস সোল্ড। তো এখানের মধ্যে যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে এই যে বিগিনিং ইনভেন্টরি এবং কস্ট অফ গুডস পারচেজড, এই দুইটা প্লাস করলো কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল সেটাও পাওয়া যাবে। আবার যেটা আমাদের ক্লোজিং ইনভেন্টরি যেটা, আর কস্ট অফ গুডস সোল্ড যেটা, এই দুইটা প্লাস করলেও আমরা কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেলটা আমরা পেয়ে যাব। তার মানে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেলটা কয়ভাবে বের করা যাবে? দুইভাবে বের করা যাবে। হয় উপরের দুইটা আমরা প্লাস করব, না হলে আমরা নিচের দুইটা প্লাস করব। ওকে, এবার আমরা এখানে আসি। যেমন এখানে ম্যাথের মধ্যে বলা হচ্ছে cost of beginning inventory, net purchase, carries inward ending inventory, what is the cost of goods available for sale? সো আমাদেরকে এখানে cost of goods available for sale বের করতে বলেছে। আমাদেরকে উপরের আইটেমগুলো দেওয়া আছে, অর্থাৎ এই দুইটা আইটেম দেওয়া আছে। ওকে, তাহলে এই দুইটা আইটেমগুলো আমরা কাজ করব। তাহলে প্রথমে বিগিনিং ইনভেন্টরি, এটা আমরা প্লাস করব। নেট পারচেজ যেটা, এটা আমরা প্লাস করব। ক্যারিস ইনওয়ার্ড যেটা, এটা আমরা প্লাস করব। এন্ডিং ইনভেন্টরি যেটা, এটা আমাদের কোনো কিছু করতে হবে না। ওকে, আমরা নেক্সট অঙ্কে আসি। আমাদেরকে আবারও কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল বের করতে বলেছে। সো এখানে দেখা যাচ্ছে আমাদেরকে যে আইটেমগুলো দেওয়া আছে, নিচের আইটেমগুলো দেওয়া আছে। কোনগুলো দেওয়া আছে? নিচের দুইটা আইটেম, অর্থাৎ ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে। সো এখন যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে কস্ট অফ গুডস সেল যেটা, সেটাকে আমরা প্লাস করব। ক্লোজিং ইনভেন্টরি যেটা, সেটাকে আমরা প্লাস করব। এই দুইটা যদি আমরা প্লাস করি, তাহলে আমরা কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেলটা আমরা পেয়ে যাব। আমরা নেক্সট ম্যাথের মধ্যে আসি। আমাদেরকে ডিটারমিনেশন অফ এন্ডিং বা ক্লোজিং ইনভেন্টরিটা আমাদেরকে বের করতে বলেছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা জিনিসটা কীভাবে বের করব? আমরা একটা টি ফরম্যাট করেছিলাম, যেখানে এখানে ছিল বিগিনিং ইনভেন্টরি
এরপরে এখানে ছিল কস্ট অফ গুডস পারচেজড, কস্ট অফ গুডস পারচেজড। এরপর এখানে ছিল ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি। ওকে, তারপর এখানে ছিল কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। ওকে, তো আমাদেরকে এখানে কি বের করতে বলেছে? আমাদেরকে এখানে ক্লোজিং ইনভেন্টরিটা বের করতে বলেছে। সো ক্লোজিং ইনভেন্টরির পাশে একটা কি করলাম আমরা? বক্স করে দিলাম। সো বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে, বিগিনিং ইনভেন্টরি কত টাকা দেওয়া আছে? 20,000। এরপরে হচ্ছে আমাদেরকে পারচেজ দেওয়া আছে 2,64,000, সেখান থেকে ডিসকাউন্ট 5,000 টাকা মাইনাস করলে 2,59,000। এটার সাথে যদি 4,000 প্লাস করি তাহলে 2,63,000। তাহলে এখানে হবে কত? এখানে হবে 2,63,000। হ্যাঁ, তার কস্ট অফ গুডস পারচেসড হবে কত? 2,63,000। এরপরে আমরা জানি সেলস থেকে যদি আমরা গ্রস প্রফিটটা যদি মাইনাস করি তাহলে আমরা পাবো কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড যদি আমাদেরকে বের করতে হয় তাহলে সেলস দেওয়া আছে কত? সেলস দেওয়া আছে 3 লাখ, সেলস দেওয়া আছে 3 লাখ। আর আমাদেরকে এখানে সেলস দেওয়া আছে, আর এখানে আমাদেরকে যে প্রফিট রেট দেওয়া আছে এটা কিসের উপর দেওয়া আছে? সেলসের উপর দেওয়া আছে। আমাদেরকে সেলস দেওয়া আছে, প্রফিট রেট যেটা দেওয়া আছে এটা সেলসের উপর দেওয়া আছে। তারপর দুইটাই সেম, যেহেতু দুইটাই সেম আমাদেরকে আর রেটটা চেঞ্জ করার দরকার নাই। সরাসরি আমরা 20% আমরা মাইনাস করে দিব। সো 3 লাখ টাকা 20% হচ্ছে 60,000 টাকা। 3 লাখ টাকার 20% হচ্ছে 60,000 টাকা। 3 লাখ থেকে 60,000 যদি চলে যায় 2,40,000 টাকা। তাহলে আমরা এই জায়গায় লিখব 2,40,000 টাকা। তাহলে এই দুইটা যদি প্লাস করে এটা যখন আমরা মাইনাস করব তাহলে এখানে কত হয়ে যাবে? 43,000 টাকা। আমরা নেক্সট ম্যাথের মধ্যে আসি। হোয়াট ইজ দ্য এন্ডিং ইনভেন্টরি? আমাদেরকে আবারও এন্ডিং ইনভেন্টরি ক্যালকুলেশন করতে বলেছে। সো আমরা ক্লোজিং ইনভেন্টরি বা এন্ডিং ইনভেন্টরি পাশে একটা কি করে দিলাম? বক্স করে দিলাম। প্রথমে আমাদেরকে এখানে বিগিনিং ইনভেন্টরি কত টাকা দেওয়া আছে? 50,000। সো আমরা 50,000 টাকা লিখলাম। এরপরে পারচেস দেওয়া আছে 2 লাখ, পারচেস রিটার্ন 15,000 আমরা মাইনাস করে 1,85,000। 1,85,000 এর সাথে 5,000 টাকা প্লাস করলে 1,90,000। এটার সাথে ওয়েজেস 20,000 টাকা প্লাস করলে 2,10,000। 2,10,000। 2,10,000। ওকে, 85, 190, 2,10,000। এরপর সেলস দেওয়া আছে 3 লাখ। তাহলে আমাদেরকে এখানে দেওয়া আছে কি? সেলস দেওয়া আছে। আর যেটা প্রফিট রেট দেওয়া আছে এটা কিসের উপর দেওয়া আছে? কস্ট অফ গুডস সোল্ডের উপর দেওয়া আছে। তাহলে খেয়াল করতে হবে আমরা সেলস থেকে গ্রস প্রফিট মাইনাস করলে কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যাবে, কিন্তু এখানে সেলস দেওয়া আছে, রেট দেওয়া আছে সেলসের উপর না, রেট দেওয়া আছে কস্টের উপর। তাহলে আমাদেরকে চেঞ্জ করে ফেলতে হবে। কস্টের উপর যদি 33.33% হয় তাহলে সেলসের উপর কত? সেলসের উপর 25%। তাহলে আমরা মাইনাস করার সময় কত মাইনাস করব? 25% মাইনাস করব। সো 3 লাখ মাইনাস 25%। 3 লাখ টাকা 25% হচ্ছে 75,000 টাকা। 3 লাখ থেকে 75,000 টাকা যদি চলে যায় 2,25,000 টাকা, তাহলে এখানে হবে 2,25,000 টাকা। তো এটা প্লাস করলে হবে 2,60,000। 2,60,000 থেকে 2,25,000 চলে গেলে তাহলে এখানে আনসার হবে কত? 35,000 টাকা। ওকে, আমরা নেক্সট ম্যাথের মধ্যে আসি। আমাদেরকে এন্ডিং ইনভেন্টরি বের করতে বলছে। সো আমাদেরকে কি দেওয়া আছে? কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল দেওয়া আছে। তা আমরা যদি জিনিসটা যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা বিষয়টা কীভাবে করে ক্যালকুলেশন করব? আমরা জানি যে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল, এখান থেকে যদি আমি কস্ট অফ গুডস সোল্ড যদি মাইনাস করি আমি ক্লোজিং ইনভেন্টরিটা পেয়ে যাব।
তাহলে আমাদেরকে এখানে যেহেতু কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল দেওয়া আছে, এখান থেকে আমরা কি মাইনাস করব, এখান থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করব। সো ফার্স্টে আমাদেরকে কস্ট অফ গুডস সোল্ডটা বের করতে হবে। সো আমরা প্রথমে বের করব সিজিএস। তো সিজিএস আমরা কীভাবে বের করব? সিজিএস আমরা বের করব সেলস থেকে আমরা গ্রস প্রফিটটা মাইনাস করব। সেলস থেকে আমরা গ্রস প্রফিটটা মাইনাস করব। সো সেলস দেওয়া আছে 1 লাখ, সেই 1 লাখ থেকে গ্রস প্রফিট দেওয়া আছে 15%, মানে 1 লাখ টাকার 15%। সো 1 লাখ টাকার কত? 1 লাখ টাকার 15%, 1 লাখ টাকার 15%, 15,000 টাকা। তাহলে আমরা সেই 1 লাখ থেকে 15,000 টাকা আমরা মাইনাস যদি করি, তাহলে আমরা পাবো 85,000 টাকা, 85,000। ওকে, আচ্ছা। এরপর এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে আমরা ক্লোজিং ইনভেন্টরিটা বের করব। তা আমরা যদি ক্লোজিং ইনভেন্টরি যদি বের করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করব? আমরা কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল, কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল থেকে আমরা কি মাইনাস করব? আমরা সিডিএসটা মাইনাস করব। তাহলে আমাদের কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল কত দেওয়া আছে? 90,000। সেই 90,000 থেকে আমরা 85,000 টাকা মাইনাস করব। সো 90,000 থেকে 85,000 চলে গেলে আনসার কত হবে? 5,000 টাকা। এরপরে আমাদেরকে বের করতে বলেছে সেলস অ্যামাউন্টটা বের করতে বলেছে। কি বের করতে বলেছে? সেলস অ্যামাউন্ট। আমরা জানি যে কস্ট অফ গুডস সোল্ডের সাথে গ্রস প্রফিট যদি আমরা প্লাস করি তাহলে আমরা কি পাবো? আমরা সেলসটা পেয়ে যাব। সো আমাদেরকে প্রথমে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে। সো প্রথমে বিগিনিং ইনভেন্টরি প্লাস, এরপর পারচেস হচ্ছে প্লাস, ইম্পোর্ট ডিউটি প্লাস, এরপর ওয়েজেস যেটা সেটা হচ্ছে প্লাস। ওকে, এরপর হচ্ছে আচ্ছা, আমাদেরকে এখানে তো দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে। তাহলে আমাদেরকে এখানে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 1 লাখ টাকা আর গ্রস প্রফিট দেওয়া আছে 25,000 টাকা। তাহলে কস্ট অফ গুডস সোল্ড 1 লাখ, গ্রস প্রফিট 25। তাহলে আমাদের আনসার কত হবে? 1,25,000। অর্থাৎ যেহেতু আমাদেরকে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, আমাদেরকে আর ক্যালকুলেশন করে কস্ট অফ গুডস সোল্ডটা বের করতে হয় নাই। কস্ট অফ গুডস সোল্ডটা দেওয়াই আছে, কস্ট অফ গুডস সোল্ডের সাথে গ্রস প্রফিট প্লাস করে আমরা সেলসটা পেয়ে গিয়েছি। ওকে, আমরা নেক্সটে আসি। এবার আমাদেরকে সেলস অ্যামাউন্টটা বের করতে বলেছে, কিন্তু কস্ট অফ গুডস সোল্ডটা দেওয়া নাই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডটা বের করে নেওয়া। সো বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেস রিটার্ন মাইনাস ক্যারিজ ইনওয়ার্ড প্লাস, ওকে, আর হচ্ছে এন্ডিং ইনভেন্টরি মাইনাস। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 5,50,000 থেকে 25,000 চলে গেলে 5,25,000, সেটার সাথে 15,000 টাকা প্লাস করলে 5,40,000। সেই 5,40,000 থেকে 2 লাখ টাকা মাইনাস করে 3,40,000। তাহলে আমরা যখন বের করতে চাইব সেলস, তাহলে সেলসটা আমরা কীভাবে বের করব? সেলসটা আমরা বের করব কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রস প্রফিট। তাহলে কস্ট অফ গুডস সোল্ড 3,40,000 প্লাস গ্রস প্রফিট। সো 3,40,000 ইন্টু, এখন দেখতে হবে আমাদেরকে রেট যেটা, সেটা রেট দেওয়া আছে কিসের উপরে? সেলসের উপরে। তাহলে আমাদের রেট দেওয়া আছে কিসের উপরে? সেলসের উপর রেট দেওয়া আছে। কিন্তু আমাদের হাতে আছে কি? আমাদের হাতে আছে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমাদের হাতে আছে কস্ট অফ গুডস সোল্ড, বা রেট দেওয়া আছে সেলসের উপরে। তাহলে আমাদেরকে কি করে ফেলতে হবে? চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে সেলসের উপর যদি 20% হয়, তাহলে কস্ট অফ গুডস সোল্ডের উপর কত পার্সেন্ট? 25%। 25%। ওকে, চেঞ্জ করে ফেললাম। এখন 3,40,000 টাকার 25% বের করতে হবে। তাহলে 3,40,000 টাকার 1% কত? 1% হচ্ছে 3,400, দুইটা সংখ্যা বাদ দিয়ে, তার 25 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব।
200 85,000 কত হয় 85,000 তাহলে 3,40,000 আর এটা হচ্ছে 85,000 সো আমরা যখন প্লাস করব তাহলে হবে 4,25,000 ওকে 4,25,000 ওকে আমরা নেক্সট ম্যাথের মধ্যে আসি আমাদেরকে আবারও সেলস অ্যামাউন্টটা বের করতে বলেছে কি বের করতে বলেছে সেলস অ্যামাউন্ট তো সেলস অ্যামাউন্ট যদি বের করতে বলে আমাদেরকে এখানে আইটেমগুলো কি দেওয়া আছে আমাদেরকে নেট প্রফিট দেওয়া আছে আদার এক্সপেন্স দেওয়া আছে অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে সেলস অ্যামাউন্টটা বের করতে বলেছে তো আমরা জিনিসটা যদি এভাবে করতে চাই তাহলে প্রথম হচ্ছে সেলস থেকে যখন আমরা সিজিএসটা যখন মাইনাস করব তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো গ্রস প্রফিট ওকে তাহলে সে গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্সটা মাইনাস করব সে গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্সটা মাইনাস করব তাহলে সে গ্রস প্রফিট থেকে যদি অপারেটিং এক্সপেন্স যদি মাইনাস করি আমরা যেটা পাবো সেটাকে বলা হবে অপারেটিং প্রফিট সেটাকে আমরা বলবো অপারেটিং প্রফিট ওকে তাহলে সে অপারেটিং প্রফিট থেকে যখন আমরা আদার এক্সপেন্সেস যখন আমরা মাইনাস করব তখন আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো নেট প্রফিট তখন সেটাকে আমরা কি বলবো নেট প্রফিট আর নেট প্রফিট কত টাকা দেওয়া আছে নেট প্রফিট দেওয়া আছে 50,000 টাকা 50,000 আদার এক্সপেন্স কত দেওয়া আছে 10,000 আদার এক্সপেন্স দেওয়া আছে 10,000 তাহলে আমাদের অপারেটিং প্রফিট কত হবে অপারেটিং প্রফিট হবে 60,000 আচ্ছা এরপর আমাদের অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে 40,000 তাহলে আমাদের গ্রস প্রফিট কত গ্রস প্রফিট হচ্ছে 1 লাখ এরপর আমাদের সিডিএস কত দেওয়া আছে 4 লাখ তাহলে এই দুইটা যখন আমরা প্লাস করব আমাদের সেলসের অ্যামাউন্ট কত টাকা আসবে 5 লাখ ঠিক আছে তাহলে আমাদের আনসার কত 5 লাখ ওকে ডিটারমিনেশন গ্রস প্রফিট আমাদেরকে গ্রস প্রফিট বের করতে বলেছে আচ্ছা সো আমরা খেয়াল করি আমাদেরকে এখানে সেলস দেওয়া আছে আর আমাদেরকে এখানে যে রিটার্নের রেট দেওয়া আছে বা যে প্রফিটের রেট দেওয়া আছে সেটা কি সেটা হচ্ছে সেলসের উপর তাহলে আমাদেরকে আর চেঞ্জ করার দরকার নাই তাহলে 1 লাখ টাকা 30% 30,000 টাকা ওকে ওকে এরপর আমাদেরকে এবার খেয়াল করি আমাদেরকে এখানে সেলস দেওয়া আছে আর এখানে আমাদেরকে যে প্রফিট রেট দেওয়া আছে এটা কস্ট অফ গুডস সোল্ডের উপর দেওয়া আছে তাহলে এক্ষেত্রে খেয়াল করো আমাদেরকে দেওয়া আছে কি সেলস বাট প্রফিট রেট দেওয়া আছে কিসের উপরে প্রফিট রেট দেওয়া আছে আমাদেরকে কস্ট অফ গুডস সোল্ডের উপরে ওকে কস্ট অফ গুডস সোল্ডের উপর জিনিসটা কি একই না ডিফারেন্ট যেহেতু ডিফারেন্ট তাহলে আমরা জিনিসটা চেঞ্জ করে নিব তো কস্টের উপর যদি 25% হয় তাহলে ইয়ার উপরে কত সেলসের উপর কত 20% তাহলে 4 লাখ টাকা 20% কত 4 লাখ টাকা 20% 80,000 টাকা আমাদেরকে সেলস দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে আদার এক্সপেন্স দেওয়া আছে গ্রস প্রফিট বের করতে বলছে খুবই সিম্পল কথা আমাদেরকে এখানে সেলস দেওয়া আছে তাহলে আমাদের সেলস দেওয়া আছে 10 লাখ কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 8 লাখ 10 লাখ থেকে 8 লাখ গেলে 2 লাখ তাহলে বাকি যে অ্যামাউন্টগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা আইটেম এগুলো আমাদের লাগবে না ওকে আমাদেরকে আবারও গ্রস প্রফিট বের করতে বলেছে সো আমাদেরকে প্রথমে কস্ট অফ গুডস সোল্ডটা বের করে নিতে হবে তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ডটা কীভাবে বের করব প্রথমে অপারেটিং স্টক যেটা সেটা হচ্ছে প্লাস পারচেজ যেটা সেটা হচ্ছে প্লাস এরপর পারচেজ রিটার্নটা কী হবে মাইনাস পারচেজ ডিসকাউন্ট কী হবে মাইনাস ইম্পোর্ট ডিউটি কী হবে প্লাস এক্সপোর্ট ডিউটি এখানে আসবে না ক্লোজিং স্টক কী হবে মাইনাস সো 10,000 60,000 সেখান থেকে 5,000 চলে গেলে 55,000 আবার 5,000 প্লাস করলে 60,000 60,000 থেকে 15,000 চলে গেলে 45,000 তাহলে আমরা যখন এখন গ্রস প্রফিটটা যখন বের করতে যাব সো গ্রস প্রফিট যখন বের করতে যাব তাহলে আমাদের সেলস থেকে কি মাইনাস করব সিজিএসটা মাইনাস করব সো সেলস দেওয়া আছে 80,000 সেখান থেকে সিজিএস যখন আমরা 45,000 বের করেছি সেটা যখন মাইনাস করে দিব তাহলে আমাদের গ্রস প্রফিটের অ্যামাউন্ট কত টাকা আসবে 35,000
ওকে, আমাদেরকে নেট প্রফিট দেওয়া আছে, আদার এক্সপেন্স দেওয়া আছে, অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে, সেলস দেওয়া আছে, হোয়াট ইজ দ্য গ্রস প্রফিট বের করতে বলছে। এখন কিন্তু সেলস দেওয়া আছে কিন্তু কস্ট অফ গুডস সোল্ড দেওয়া নাই, এবং কস্ট অফ গুডস সোল্ড বেরও করা যাবে না, কিন্তু অন্য কিছু আইটেম দেওয়া আছে। আমরা জিনিসটা কীভাবে করবো আমরা একটু খেয়াল করি। সো প্রথমে আমরা জানি যেটা আমাদের গ্রস প্রফিট, তাহলে সে গ্রস প্রফিট যেটা, সেখান থেকে আমরা মাইনাস করব অপারেটিং এক্সপেন্স। আমরা অপারেটিং এক্সপেন্সটা মাইনাস করব। তাহলে অপারেটিং এক্সপেন্স মাইনাস করার পর আমরা যেটা পাবো সেটাকে বলা হবে অপারেটিং প্রফিট। তাহলে সেই অপারেটিং প্রফিট থেকে আদার এক্সপেন্স যেগুলো, অর্থাৎ নন অপারেটিং এক্সপেন্স যেগুলো বা আদার এক্সপেন্স যেগুলো, সে আদার এক্সপেন্স যেগুলো আমরা মাইনাস করে দিব, তখন আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো নেট প্রফিট। সেটাকে আমরা কি বলবো? নেট প্রফিট। সো আমাদেরকে নেট প্রফিট দেওয়া আছে কত? নেট প্রফিট দেওয়া আছে 80,000 টাকা। ওকে, আর আদার এক্সপেন্স কত দেওয়া আছে? আদার এক্সপেন্স দেওয়া আছে 5,000 টাকা। তাহলে এটা কত হবে? এটা হবে 85,000 টাকা। এরপর অপারেটিং এক্সপেন্স কত দেওয়া আছে? অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে 50,000 টাকা। সো যদি 50,000 টাকা হয় তাহলে আমরা যখন এই দুটো যখন প্লাস করে দিব তাহলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। তাহলে কত হবে? 1,35,000 টাকা। 1,35,000 টাকা। আমরা নেক্সট অঙ্কের মধ্যে খেয়াল করি, আমাদেরকে আবারও কি বের করতে বলেছে? আমাদেরকে আবারও গ্রস প্রফিটটা বের করতে বলেছে। কি বের করতে বলেছে? আমাদেরকে গ্রস প্রফিটটা বের করতে বলেছে। তো আমরা গ্রস প্রফিট বা লস বের করতে বলেছে। আচ্ছা, যাই হোক, তা আমরা প্রথমে কস্ট অফ গুডস সোল্ডটা বের করতে হবে। তো প্রথমে ওপেনিং স্টক 2 লাখ, এরপর ক্লোজিং স্টক সেটা আমরা মাইনাস করব, পারচেজ সেটা আমরা প্লাস করব, পারচেজ রিটার্ন মাইনাস করব, ক্যারিস ইনওয়ার্ড যেটা সেটা আমরা প্লাস করব, আর ওয়েজেস যেটা সেটা আমরা প্লাস করব। তাহলে আমরা যদি খেয়াল করি 2 লাখ থেকে 1 লাখ গেলে 1 লাখ, এটার সাথে 4 লাখ টাকা যোগ করলে 5 লাখ, 5 লাখ থেকে 20,000 4 লাখ 80, 4 লাখ 80-র সাথে আমরা যখন 30,000 প্লাস করবো 5 লাখ 10, 5 লাখ 50,000, 5 লাখ 50,000, কিন্তু সেলস দেওয়া আছে কত? 5 লাখ। তাহলে এখানে আমাদের কিন্তু প্রফিট হচ্ছে না, এখানে আমাদের কি হচ্ছে? লস হচ্ছে, যেটাকে আমরা বলবো গ্রস লস। সো যখন কস্ট অফ গুডস সোল্ড যেটা, সে কস্ট অফ গুডস সোল্ড যখন সেলসের চেয়ে যখন গ্রেটার হবে তখন যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের গ্রস লস। সো 5,50,000, সেই 5,50,000 থেকে সেলস 5 লাখ টাকা যদি মাইনাস করি তাহলে আমাদের এখানে আনসার হবে কত? 50,000 টাকা। এটা আমাদের গ্রস লস। ডিটারমিনেশন অফ অপারেটিং কস্ট, আমাদেরকে অপারেটিং কস্ট বের করতে বলেছে। সো আমরা যদি অপারেটিং কস্টটা যদি বের করতে চাই, আমরা এখানে একটা জিনিস খেয়াল করছি, আমরা জানি যে আমাদের যেটা গ্রস প্রফিট থাকে, সে গ্রস প্রফিট থেকে যখন আমরা অপারেটিং এক্সপেন্স যখন মাইনাস করব, আমরা যেটা পাবো, যদি নন অপারেটিং আর কিছু যদি না থাকে তখন আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো নেট প্রফিট। যদি আদার এক্সপেন্স যদি আর না থাকে, নন অপারেটিং কোনো ইনকাম বা এক্সপেন্স যদি না থাকে, গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করলে আমরা কি পাবো? নেট প্রফিট। সেখানে গ্রস প্রফিটের রেট দেওয়া আছে 30%, হ্যাঁ, আর নেট প্রফিটের রেট দেওয়া আছে 10%। তো এটা 30% হলে, 10% হলে তাহলে অপারেটিং এক্সপেন্সটা কত ছিল? 20%। ওকে, 20%। সো এখন আমরা যদি চাই যে আমাদের সেলস দেওয়া আছে 5 লাখ, সো যে সেলস 5 লাখ টাকা দেওয়া আছে, এই 5 লাখের উপর যখন আমরা 20% ক্যালকুলেশন করব তাহলে আমরা 1 লাখ টাকা যেটা পাবো সেটা হচ্ছে অপারেটিং এক্সপেন্স। ওকে, আমাদেরকে অপারেটিং কস্টটা বের করতে বলছে। অপারেটিং কস্টটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা অপারেটিং কস্টগুলো একটা একটা খেয়াল করি। বিগিনিং স্টক সেটা অপারেটিং কস্ট, পারচেজ ট্রান্সপোর্টেশন, সেলস ট্রান্সপোর্টেশন। হ্যাঁ, সেলস ট্রান্সপোর্টেশন যেটা সেটা একটা অপারেটিং কস্ট। ওকে, প্লাস অ্যাডভার্টাইজিং এক্সপেন্স যেটা
সেটা হচ্ছে একটা অপারেটিং কস্ট। ওকে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা একটা অপারেটিং কস্ট। শোরুম কস্ট যেটা সেটা একটা অপারেটিং কস্ট। শোরুম কস্টটা একটা অপারেটিং কস্ট। ইম্পোর্ট ডিউটি অপারেটিং কস্ট না, এটা হচ্ছে পারচেস রিলেটেড এক্সপেন্স। এক্সপোর্ট ডিউটি যেটা সেটাও একটা অপারেটিং কস্ট। এক্সপোর্ট ডিউটিটা অপারেটিং কস্ট। ব্যাড ডেট এক্সপেন্স যেটা সেটা একটা অপারেটিং কস্ট। স্টেশনারি এক্সপেন্স যেটা সেটা একটা অপারেটিং কস্ট। কমিশন এক্সপেন্স যেটা সেটা একটা অপারেটিং কস্ট। তাহলে এই সবগুলা প্লাস করলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। ওকে, আমাদেরকে এবার বের করতে বলেছে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বা মার্কেটিং এক্সপেন্স। তো এক্ষেত্রে মাথায় রাখতে হবে অপারেটিং এক্সপেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় সেলস রিলেটেড এক্সপেন্স, আরটাকে বলা হয় অফিস রিলেটেড এক্সপেন্স। সেলস রিলেটেড এক্সপেন্সকে আবার বলা হয় মার্কেটিং অর ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। ওকে, আর অফিস এক্সপেন্স যেটা সেটাকে আমরা আবার বলতে পারি অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স। তাহলে আমাদেরকে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বা মার্কেটিং এক্সপেন্সটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে বলেছে। তাহলে এখানে প্রথমে ইম্পোর্ট ডিউটি না, ইম্পোর্ট ডিউটি হচ্ছে পারচেস রিলেটেড এক্সপেন্স। ব্যাড ডেট, হ্যাঁ ব্যাড ডেট একটা সেলস রিলেটেড এক্সপেন্স। ডিসকাউন্ট অ্যালাউড সেটা একটা সেলস রিলেটেড এক্সপেন্স। এরপর হচ্ছে পোস্টাল এক্সপেন্স, এটা অফিস রিলেটেড এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন অফ ফার্নিচার, এটা অফিস রিলেটেড এক্সপেন্স। এক্সপোর্ট ডিউটি, এটা সেলস রিলেটেড এক্সপেন্স। রেন্ট অফ অফিস বিল্ডিং, এটা হচ্ছে অফিস রিলেটেড এক্সপেন্স। তাহলে তিনটা প্লাস করলে কত হবে? 11,000। এরপর আমাদেরকে বের করতে বলেছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা অফিস এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা অফিস এক্সপেন্স। আচ্ছা, তাহলে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, হ্যাঁ ইন্স্যুরেন্স প্রিমিয়াম এটাকে ফায়ার ইন্স্যুরেন্সে ধরতে হয়, তো এটা একটা অফিস রিলেটেড এক্সপেন্স। তারপরে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি এক্সপেন্স, এটা একটা অফিস রিলেটেড এক্সপেন্স। এরপর হচ্ছে ওয়্যার হাউস রেন্ট। ওয়্যার হাউস রেন্ট যেটা সেটা হচ্ছে একটা ওয়্যার হাউস রেন্ট, এটা একটা অফিস রিলেটেড এক্সপেন্স। ট্রাভেল এক্সপেন্স, এটা একটা অফিস রিলেটেড এক্সপেন্স। সেলস ট্রান্সপোর্টেশন, এটা সেলস রিলেটেড এক্সপেন্স। পারচেস ট্রান্সপোর্টেশন, এটা পারচেস রিলেটেড এক্সপেন্স। স্যালারি, এটা একটা হচ্ছে কোন ধরনের এক্সপেন্স? স্যালারি, শুধু স্যালারি মানে দুই ধরনের স্যালারি থাকতে পারে। একটা সেলসম্যানদের স্যালারি থাকতে পারে, অফিসম্যানদের স্যালারি থাকতে পারে। শুধু স্যালারি থাকলে অফিসম্যানদের স্যালারি ধরতে হবে, এটা একটা অফিস রিলেটেড এক্সপেন্স। 70,000। ওকে, এরপরে কোয়েশ্চেন হচ্ছে অপারেটিং প্রফিটটা আমাদেরকে বের করতে বলেছে। কি বের করতে বলেছে? অপারেটিং প্রফিটটা বের করতে বলেছে। ওকে, তাহলে আমরা দেখি। প্রথমে আমরা জানি সেলস। সো আমাদের সেলস কত দেওয়া আছে? সেলস দেওয়া আছে 1 লাখ। সে সেলস থেকে আমরা সিডিএসটা মাইনাস করলাম, তাহলে সিডিএস হচ্ছে 70,000। তাহলে 1 লাখ থেকে 70,000 টাকা চলে গেলে যে 30,000 বের হবে, সে 30,000কে আমরা বলবো গ্রস প্রফিট। সে 30,000কে আমরা কি বলবো? গ্রস প্রফিট। সে গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্সটা আমরা মাইনাস করব। সো অপারেটিং এক্সপেন্স কত? অপারেটিং এক্সপেন্স তো 10,000। সো 30,000 থেকে 10,000 চলে যাওয়ার পর যে জিনিসটা বের হবে সেটাকে আমরা বলবো অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট। ওকে, এরপরে আমাদেরকে কি বের করতে বলেছে? এরপরে আমাদেরকে অপারেটিং প্রফিটটা বের করতে বলেছে। কি বের করতে বলেছে? অপারেটিং প্রফিট। সো অপারেটিং প্রফিট যদি বের করতে হয় তাহলে প্রথমে আমাদেরকে কি দেওয়া আছে? গ্রস প্রফিট দেওয়া আছে 1 লাখ। তো সেখান থেকে সেলস এক্সপেন্স যদি মাইনাস করি, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স যদি মাইনাস করি, তাহলে আমরা অপারেটিং প্রফিটটা পেয়ে যাবো। আদার এক্সপেন্সটা মাইনাস করার দরকার নাই, কারণ আদার এক্সপেন্সটা মাইনাস করলে আমরা নেট প্রফিট পাবো, কিন্তু আমাদেরকে নেট প্রফিট চাই নাই, গ্রস অপারেটিং প্রফিট চাইছে। তাহলে অপারেটিং প্রফিট চাইলে আদার এক্সপেন্সটা মাইনাস করার দরকার নাই। এবার আমাদেরকে নেট প্রফিট বের করতে বলেছে। কি বের করতে বলেছে? নেট প্রফিট। হ্যাঁ, নেট প্রফিট বের করতে বলেছে। তো নেট প্রফিট যদি বের করতে বলে, আমরা জানি যে আমাদের যেটা সিরিয়াল যেটা আছে সেটা প্রথমে হচ্ছে সেলস। সে সেলস থেকে যখন আমরা সিডিএসটা যখন মাইনাস করে দিব, এরপরে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো গ্রস প্রফিট।
গ্রস প্রফিট। সে গ্রস প্রফিটের সাথে ইনডিরেক্ট অপারেটিং ইনকাম প্লাস করতে হয়। প্লাস করার পর যেটা পাওয়া যায় সেটাকে বলা হয়, আচ্ছা এরপরে এখান থেকে আমরা অপারেটিং এক্সপেন্স মাইনাস করব। অপারেটিং এক্সপেন্স মাইনাস করার পর আমরা যেটা পাবো সেটাকে বলা হবে অপারেটিং প্রফিট। এরপরটার সাথে নন অপারেটিং ইনকাম প্লাস আর নন অপারেটিং এক্সপেন্স মাইনাস, তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো নেট প্রফিট। ঠিক আছে, এই হচ্ছে সিরিয়াল। তাহলে এবার আমরা দেখি হোয়াট ইজ দ্য নেট প্রফিট। নেট প্রফিট চাইছে। সো প্রথমে সেলস, যেটা সেলস আছে সে সেলস থেকে যখন কস্ট অফ গুডস সোল্ড যখন মাইনাস করা হবে তখন আমরা পাবো গ্রস প্রফিট। সেটার সাথে ইনডিরেক্ট অপারেটিং ইনকাম যেটা সেটা প্লাস করব, অপারেটিং এক্সপেন্স যেটা সেটা মাইনাস করব, নন অপারেটিং এক্সপেন্সটা মাইনাস করব, নন অপারেটিং ইনকামটা প্লাস করব। তাহলে প্লাস মাইনাস করলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো নেট প্রফিট। তাহলে ইনকামগুলো প্লাস করছি, এক্সপেন্সগুলো আমরা মাইনাস করেছি। ওকে, আমরা এরপরে দেখি ওকে, এরপরে আমরা খেয়াল করি, তারপর আমাদেরকে বের করতে বলেছে নেট প্রফিটটা বের করতে বলেছে। তো নেট প্রফিট যদি বের করতে বলে আমাদেরকে দেওয়া আছে গ্রস লস দেওয়া আছে, প্রফিট দেওয়া নেই। তাহলে গ্রস লস কত দেওয়া আছে? গ্রস লস দেওয়া আছে 5000। অপারেটিং এক্সপেন্স, তাহলে এক্সপেন্স এবং লস হচ্ছে সিনোনিমাস, ইনকাম এবং প্রফিট হচ্ছে সিনোনিমাস। তাহলে অপারেটিং এক্সপেন্সটা আমরা কি করব? অপারেটিং এক্সপেন্সটা আমরা প্লাস করব। তাহলে অপারেটিং এক্সপেন্স হচ্ছে 5000 আমরা প্লাস করব। তাহলে আমাদের এখানে হবে 10000। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অপারেটিং লস। এটাকে আমরা বলবো অপারেটিং লস। এরপর এটা নন অপারেটিং এক্সপেন্স। নন অপারেটিং এক্সপেন্সটা আমরা প্লাস করব, কারণ লস এবং এক্সপেন্স সিনোনিমাস। তার নন অপারেটিং এক্সপেন্সটা আমরা প্লাস করব। নন অপারেটিং এক্সপেন্স আমরা প্লাস করব কত? 12000। ওকে, নন অপারেটিং লসটা এক্সপেন্সটা আমরা প্লাস করব 12000। এরপরে হচ্ছে নন অপারেটিং ইনকাম। নন অপারেটিং ইনকামটা আমরা মাইনাস করব। কত? 2000। সো ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নেট লস। নেট লস কত? 20000। ওকে, আচ্ছা, এখন আমরা ক্লোজিং ক্যাপিটালটা বের করব। ক্লোজিং ক্যাপিটাল, ওকে। তো ক্লোজিং ক্যাপিটাল যদি বের করতে চাই আমরা একটু দেখি। আমরা জানি আমাদের প্রথমে থাকে বিগিনিং ক্যাপিটাল। বিগিনিং ক্যাপিটাল, সে বিগিনিং ক্যাপিটালের সাথে এডিশনাল ক্যাপিটাল যেটা, সে এডিশনাল ক্যাপিটালটা প্লাস হয়। এরপরে হচ্ছে ক্যাপিটাল ইন্টারেস্ট যেটা, সে ক্যাপিটাল ইন্টারেস্টটা প্লাস হয়। এরপর এখানে ক্যাশ উইথড্র যদি থাকে সেটা মাইনাস হয়। এরপর এখানে গুডস যদি উইথড্র করে সেটা মাইনাস হয়। এরপরে যদি ইন্টারেস্ট
অন উইথড্র যদি থাকে সেটা মাইনাস হয়। এরপর যদি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম থাকে সেটা ওয়ান কাইন্ড অফ উইথড্রল। সে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম সোল প্রপ্রাইটরশিপ বিজনেসে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম হচ্ছে অনারের পার্সোনাল এক্সপেন্স, সেটা মাইনাস হয় যদি সেটা বিজনেস থেকে দেওয়া হয়। এরপর সোল প্রপ্রাইটরশিপ বিজনেসে যদি কোনো ইনকাম ট্যাক্স থাকে সেটা অনারের পার্সোনাল ইনকাম, সেটা মাইনাস হয়। এরপরে যদি প্রফিট হয় সেটা প্লাস হয়, নেট প্রফিট সেটা প্লাস হয়। আর যদি নেট লস থাকে সেটা মাইনাস হয়। এই সব কিছু প্লাস মাইনাস করার পর যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় ক্লোজিং ক্যাপিটাল। তাহলে ক্লোজিং ক্যাপিটাল, সেই ক্লোজিং ক্যাপিটালের সাথে যখন আমরা রিজার্ভ ফান্ডগুলো যখন আমরা প্লাস করব, যেগুলো অনারদের রিজার্ভ ফান্ড, তখন আমরা যেটা পাবো সেটাকে বলা হবে ক্লোজিং অনার্স সিকিউরিটি। ক্লোজিং অনার্স ইকুইটি, ক্লোজিং অনার্স সিকিউরিটি। ওকে, দেখো ভালো করে খেয়াল করো। ওকে, এবার তাহলে আমরা এখানের মধ্যে আসি। তাহলে প্রথমে আমাদেরকে ক্লোজিং ক্যাপিটাল বের করতে বলেছে, সো বিগিনিং ক্যাপিটাল প্লাস, এরপর এডিশনাল ক্যাপিটাল প্লাস, ক্যাশ উইথড্রল মাইনাস, গুডস উইথড্রল মাইনাস, ইন্টারেস্ট অন ক্যাপিটাল প্লাস ইন্টারেস্ট অন উইথড্রল মাইনাস, নেট প্রফিট প্লাস। এই সব কিছু প্লাস মাইনাস করলে আমরা কি পাবো? ক্লোজিং ক্যাপিটালটা পেয়ে যাব। এবার আমাদের ক্লোজিং অনার্স ইকুইটিটা বের করতে বলেছে, ক্লোজিং অনার্স ইকুইটিটা বের করতে বলেছে। তাহলে ক্যাপিটাল দেওয়া আছে প্লাস নেট প্রফিট প্লাস জেনারেল রিজার্ভ প্লাস উইথড্রল মাইনাস, ক্রেডিটর এখানে আসবে না, ফার্নিচার এখানে আসবে না, এগুলো কোনো ফাংশন নাই এখানে, সেগুলো প্লাস মাইনাস করলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। ওকে, এবার আমাদেরকে এখানে বের করতে বলেছে হোয়াট ইজ দ্য লং টার্ম লাইবিলিটি বের করতে বলেছে। কি বের করতে বলেছে? হোয়াট ইজ দ্য লং টার্ম লাইবিলিটি। তো আমরা জানি, আমরা যখন ব্যালেন্স শিট করি নর্মালি আমরা তো ভার্টিক্যাল ফরম্যাটে করি, তবে ব্যালেন্স শিটের মধ্যে আমরা জানি এক পাশে থাকে, মানে একটা পোর্শন থাকে এই, আরেকটা পোর্শন থাকে এল প্লাস ও ই, ঠিক আছে কি না? তো যেটা আমাদের এই থাকে, এই এর মধ্যে কি কি থাকে? এর মধ্যে থাকে কারেন্ট অ্যাসেট, এরপরে থাকে ফিক্সড অ্যাসেট বা লং টার্ম অ্যাসেট। এই ফিক্সড অ্যাসেটের মধ্যে ট্যানজিবল ফিক্সড অ্যাসেটও থাকতে পারে, ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেটও থাকতে পারে। এরপর থাকে ইনভেস্টমেন্ট, তারপরে থাকে ফ্যাক্টিশিয়াস অ্যাসেট। আর লাইবিলিটির মধ্যে প্রথমে এখানে থাকে কারেন্ট লাইবিলিটি, এরপর এখানে থাকে লং টার্ম লাইবিলিটি, ওকে, কারেন্ট লাইবিলিটি, তারপর হচ্ছে লং টার্ম লাইবিলিটি, এরপর এখানে থাকে অনার্স ইকুইটি। এই তো, আচ্ছা। তো আমাদেরকে এখানে কি বের করতে বলেছে? আমাদেরকে এখানে ক্যালকুলেশন করতে বলেছে কোনটা? এই লং টার্ম লাইবিলিটিটা ক্যালকুলেশন করতে বলছে, লং টার্ম লাইবিলিটি ক্যালকুলেশন করতে বলছে। তাহলে সমস্ত অ্যাসেট থেকে যখন আমরা কারেন্ট লাইবিলিটি এবং অনার্স ইকুইটি মাইনাস করে দিব, তখন আমরা কে পেয়ে যাব? লং টার্ম লাইবিলিটিটা পেয়ে যাব। তাহলে সো আমরা যদি এই অ্যাসেটগুলো থেকে যদি এই লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি এবং অনার্স ইকুইটি মাইনাস করে আমি কি পেয়ে যাব? লং টার্ম লাইবিলিটিটা পেয়ে যাব। সো প্রথমে আমাদেরকে কারেন্ট অ্যাসেট, সো কারেন্ট অ্যাসেটটা আমরা কি করব? প্লাস, হ্যাঁ, আচ্ছা। এরপর ইনভেস্টমেন্টটা হচ্ছে প্লাস, লং টার্ম অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট প্লাস, অনার্স ইকুইটি কি করব? মাইনাস, ক্রেডিটর কি করব? মাইনাস, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কি করব? মাইনাস। সো প্লাস মাইনাস করলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব।
আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। আমাদেরকে কারেন্ট অ্যাসেট বের করতে বলেছে। কি বের করতে বলেছে? আমাদেরকে কারেন্ট অ্যাসেটটা বের করতে বলেছে। সো আমাদেরকে যেহেতু কারেন্ট অ্যাসেটটা বের করতে বলেছে, এটা বের করতে বলেছে, কারেন্ট অ্যাসেটটা বের করতে বলেছে। সো আমি যখন এগুলো এই সবগুলো প্লাস করে এগুলো যখন মাইনাস করে দিব, আমি কি পেয়ে যাব? কারেন্ট অ্যাসেটটা পেয়ে যাব। তাহলে দেখি আমরা প্রথমে অনার্স ইকুইটি অফ এ কোম্পানি, সো প্লাস, এরপর হচ্ছে লং টার্ম লাইবিলিটিস প্লাস, এরপর হচ্ছে কারেন্ট লাইবিলিটি প্লাস ফিক্সড অ্যাসেট মাইনাস। সো প্লাস মাইনাস করলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। আমরা নেক্সট আসি। আমাদেরকে কারেন্ট অ্যাসেটটা বের করতে বলেছে। কি বের করতে বলেছে? কারেন্ট অ্যাসেট। সো কারেন্ট অ্যাসেটের ফিগার সরাসরি দেওয়া আছে, ক্যাশ ইন হ্যান্ড সেটা প্লাস, ব্যাংক ডিপোজিট প্লাস, অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস, ফার্নিচার হচ্ছে ফিক্সড অ্যাসেট, বিল্ডিং ফিক্সড অ্যাসেট, প্রিলিমিনারি এক্সপেন্ডিচার হচ্ছে ফ্যাক্টিশিয়াস অ্যাসেট। সো এই সবগুলো প্লাস করলেই আমরা আমাদের কারেন্ট অ্যাসেটটা পেয়ে যাব। এরপর আমাদেরকে ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন করতে বলেছে। কি ক্যালকুলেশন করতে বলেছে? ফিক্সড অ্যাসেট। সো ফিক্সড অ্যাসেট যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে অফিস ইকুইপমেন্ট যেটা সেটা একটা ফিক্সড অ্যাসেট, তারপর হচ্ছে ফার্নিচার যেটা সেটা একটা ফিক্সড অ্যাসেট, মেশিনারি যেটা সেটা একটা ফিক্সড অ্যাসেট, গুডউইল যেটা সেটা একটা ফিক্সড অ্যাসেট, প্যাটার্ন যেটা সেটা একটা ফিক্সড অ্যাসেট, সফটওয়্যার যেটা সেটা একটা ফিক্সড অ্যাসেট। তাহলে ওগুলো হচ্ছে ট্যানজিবল ফিক্সড অ্যাসেট, আর গুডউইল, সফটওয়্যার, প্যাটার্ন এগুলো হচ্ছে ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট। এরপর আমাদেরকে কুইক অ্যাসেট ক্যালকুলেশন করতে বলেছে। কি ক্যালকুলেশন করতে বলেছে? কুইক অ্যাসেট। একটা কথা মাথা রাখতে হবে, ক্লোজিং ইনভেন্টরি ছাড়া বাকি সবগুলো হচ্ছে কুইক অ্যাসেট। কুইক অ্যাসেট কি? কুইক অ্যাসেট হচ্ছে যে কারেন্ট অ্যাসেটগুলো খুব দ্রুত ক্যাশ টাকায় কনভার্ট করা যায়, সেগুলোকে আমরা বলবো কুইক অ্যাসেট। ক্লোজিং ইনভেন্টরি ছাড়া বাকি কারেন্ট অ্যাসেটগুলোকে আমরা কি বলবো? কুইক অ্যাসেট। তাহলে আমরা সেটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে কী কী পাচ্ছি? প্রথমে ক্যাশ ইন হ্যান্ড, এটা প্লাস, এরপর ক্লোজিং, তারপর হচ্ছে ক্লোজিং ব্যালেন্স, মানে এটা হবে ক্লোজিং ব্যালেন্স অফ ব্যাংক ডিপোজিট হবে, তাহলে সেটা প্লাস, ডেটর যেটা সেটা হচ্ছে প্লাস, এরপর হচ্ছে অ্যাডভান্স ইন্স্যুরেন্স প্রিমিয়াম সেটা প্লাস, ইকুইপমেন্ট আসবে না, তারপরে হচ্ছে আউটস্ট্যান্ডিং অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম। তাহলে ওকে, এটা ক্লোজিং ব্যালেন্স হবে না, এটা ক্লোজিং ইনভেন্টরি হবে। তো ক্লোজিং ইনভেন্টরিটা আসবে না, এখানে যে ক্লোজিং ইনভেন্টরিটা আছে এটা ক্লোজিং ইনভেন্টরি হবে। ওকে, তাই এটা ক্লোজিং ইনভেন্টরি হবে, তাহলে সে ক্লোজিং ইনভেন্টরিটা আসবে না এখানে। হ্যাঁ, ক্লোজিং ইনভেন্টরিটা আসবে না, তাহলে ক্যাশ ইন হ্যান্ড এটা প্লাস, এরপর ডেটরটা প্লাস, তারপরে হচ্ছে অ্যাডভান্স ইন্স্যুরেন্স প্রিমিয়াম সেটাও প্লাস, এরপর হচ্ছে ইকুইপমেন্ট হচ্ছে ফিক্সড অ্যাসেট, সেটা আসবে না। আউটস্ট্যান্ডিং অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম হচ্ছে আমাদের জন্য ইনকাম, সেটা যখন আউটস্ট্যান্ডিং থাকবে সেটা আমাদের জন্য কারেন্ট অ্যাসেট, তাহলে সেটা কি করতে হবে? প্লাস। এরপর আমাদেরকে কারেন্ট লায়াবিলিটি ক্যালকুলেশন করতে বলেছে। কি ক্যালকুলেশন করতে বলেছে? কারেন্ট লায়াবিলিটি। সো আউটস্ট্যান্ডিং এক্সপেন্স প্লাস, জেনারেল রিজার্ভ হচ্ছে অনার্স ইকুইটি, এটা আসবে না। আনআর্নড কমিশন, মানে আমি যদি অ্যাডভান্স কমিশন রিসিভ করি সেটা একটা কারেন্ট লায়াবিলিটি প্লাস, ক্রেডিটর প্লাস, নোটস পেয়েবল প্লাস, 10% বন্ড যেটা সেটা হচ্ছে লং টার্ম লায়াবিলিটি, সেটা আসবে না। আমাদেরকে ফ্যাক্টিশিয়াস অ্যাসেট বের করতে বলেছে। ফ্যাক্টিশিয়াস অ্যাসেট, সো ফ্যাক্টিশিয়াস অ্যাসেট নিয়ে আমাদের একটা ক্লাস আছে, সেটা দেখে ফেলবা সেটা। তো কোম্পানিজ গুডউইল হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট, শেয়ার ডিসকাউন্ট এটা একটা ফ্যাক্টিশিয়াস অ্যাসেট প্লাস, প্রিলিমিনারি এক্সপেন্স সেটা একটা ফ্যাক্টিশিয়াস অ্যাসেট প্লাস, কপিরাইট ইনট্যানজিবল অ্যাসেট, আন্ডাররাইটার্স কমিশন সেটা একটা ফ্যাক্টিশিয়াস অ্যাসেট প্লাস। এরপর আমাদেরকে ইনট্যানজিবল অ্যাসেট ক্যালকুলেশন করতে বলেছে। কি ক্যালকুলেশন করতে বলেছে? ইনট্যানজিবল অ্যাসেট। সো ট্রেডমার্ক হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট প্লাস, সাপ্লাইস হচ্ছে কারেন্ট অ্যাসেট, ইকুইপমেন্ট ফিক্সড অ্যাসেট, গুডউইল ইনট্যানজিবল অ্যাসেট, গুডউইল হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট, কপিরাইট ইনট্যানজিবল অ্যাসেট প্লাস, টেকনিক্যাল নো হাউ।
টেকনিক্যাল নো হাউ হচ্ছে কেউ মোবাইল ঠিক করতে পারে, কেউ ল্যাপটপ ঠিক করতে পারে, কেউ সফটওয়্যার বানাতে পারে, এই যে তার স্কিল সেটা টেকনিক্যাল নো হাউ, এটা একটা ট্যানজিবল ফিক্সড ইনট্যানজিবল অ্যাসেট। প্লাস শেয়ার ডিসকাউন্ট ফ্যাক্টিশিয়াস অ্যাসেট, অ্যান্ড রাইটার্স কমিশন ফ্যাক্টিশিয়াস অ্যাসেট। এরপরে হচ্ছে আমাদেরকে রিয়েল অ্যাসেট বের করতে বলেছে। রিয়েল অ্যাসেট একটা কথা মাথায় রাখতে হবে, যেটা আমাদের কারেন্ট অ্যাসেট, এরপরে হচ্ছে আমাদের তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট, ওকে, তারপরে হচ্ছে ট্যানজিবল ফিক্সড অ্যাসেট, ট্যানজিবল ফিক্সড অ্যাসেট, তারপর হচ্ছে ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট, ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট। তাহলে এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো রিয়েল অ্যাসেট, রিয়েল অ্যাসেট, ঠিক আছে। আর আমাদের যেটা ফ্যাক্টিশিয়াস অ্যাসেট যেটা থাকে, যে ফ্যাক্টিশিয়াস অ্যাসেট থাকে, সে ফ্যাক্টিশিয়াস অ্যাসেটকে আমরা বলবো ফ্যাক্টিশিয়াস অ্যাসেটটা আমরা বলবো আনরিয়েল অ্যাসেট। আনরিয়েল অ্যাসেট মনে থাকবে। তাহলে কারেন্ট অ্যাসেট, ইনভেস্টমেন্ট, ট্যানজিবল, ইনট্যানজিবল এগুলো হচ্ছে রিয়েল অ্যাসেট, আর যেটা ফিকটিশিয়াস অ্যাসেট সেটাকে বলা হবে আনরিয়েল অ্যাসেট। আমাকে কোয়েশ্চেন করেছে রিয়েল অ্যাসেটগুলো ক্যালকুলেশন করো। সো বিল্ডিং একটা রিয়েল অ্যাসেট, প্রিলিমিনারি এক্সপেন্স একটা হচ্ছে ফ্যাক্টিশিয়াস অ্যাসেট, তাহলে হচ্ছে আনরিয়েল অ্যাসেট। ক্যাশ ইন হ্যান্ড এটা কারেন্ট অ্যাসেট মানে রিয়েল অ্যাসেট। ক্লোজিং স্টক এটা কারেন্ট অ্যাসেট মানে রিয়েল অ্যাসেট। গুডউইল ইনট্যানজিবল অ্যাসেট মানে রিয়েল অ্যাসেট। ফার্নিচার এটা একটা রিয়েল অ্যাসেট। শেয়ার ডিসকাউন্ট এটা একটা ফ্যাক্টিশিয়াস অ্যাসেট বা আনরিয়েল অ্যাসেট। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।